হাই এভরিওয়ান, টিয়া সলিউশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেমের সেকেন্ড পার্টে চলে এসেছি। সেকেন্ড পার্ট মানে আমার ক্লাসটা করতে করতে বুঝতেই পেরেছেন, মানে আমরা আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব ডাইজেস্টিভ সিস্টেমের উপর। আপকামিং এক্সাম যেটা আসতে চলেছে, সব পরীক্ষার জন্যই তো ডাইজেস্টিভ সিস্টেম থেকে আসেই কোয়েশ্চেনই। তো একটু শুনে নিন, এই ভিডিওটা আপনাদের সবার জন্য ভীষণই উপকারী হতে চলেছে। চলে আসি আমাদের আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন। আমাদের প্রথম কোয়েশ্চেনটা হলো, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? আমরা যখন কোয়েশ্চেনটা পড়বো তার কিওয়ার্ড গুলো না নিজেরাই মনে করার চেষ্টা করব। ফার্স্ট যে আচ্ছা, অপশনটা অগ্ন্যাশয়। আচ্ছা, আমরা অগ্ন্যাশয় সম্পর্কে কি জানি? অগ্ন্যাশয় হলো একটা মিশ্র গ্রন্থির কাজ করে, যেটা আমাদের, যার মধ্যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো পার্ট থাকে। যেটা আমাদের বহিঃক্ষরা যে পার্টটা সেটা আমাদের ডাইজেশনে সাহায্য করে, আর অন্তঃক্ষরা পার্টটা আমাদের হরমোন, মানে হরমোনে যেই রিলিজ হয়, যে অন্তঃক্ষরা পার্ট থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয়, তাতে সাহায্য করে, তার জন্য মিশ্র গ্রন্থি। তাহলে এতে অগ্ন্যাশয় এটা আমাদের হবে না। নেক্সট অপশনটা কি? যকৃৎ। আচ্ছা, তারপরটা কি? লালা গ্রন্থি। লালা গ্রন্থিটা কি হয়? লালা গ্রন্থি আমাদের মুখবিবরে উপস্থিত থাকে, মুখগহ্বরে। সেটা আমাদের তার থেকে লালা রস নিঃসৃত হয়, তাহলে সেটা আমাদের বড় গ্রন্থি হবে না। তারপর স্প্লিহা। স্প্লিহাটা কি? এটা আমাদের লসিকা তন্ত্রের একটা অঙ্গ, লসিকা তন্ত্র তার একটা অঙ্গ, যেটা আমাদের মানে রক্ত, মানে যখন আমাদের আরবিসি তে রক্তে পড়েছিলেন, সেটা আমাদের স্প্লিহাকে আবার গ্রেভিয়ার্ড অফ আরবিসিও বলা হয়, কবরস্থানও বলা হয়। তাহলে এটা তো হবে না, তাহলে কি হয়ে যাবে? যকৃৎ। কারণ আমরা কারণ হিসেবে বলতে পারি যেটা মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। আমরা যেটা আগেও বলেছিলাম থিওরি পার্টে, না দেখলে থিওরি পার্টটা একবার দেখে নেবেন। তারপর বলবো যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ওজন কতটা হয়? প্রায় 1.5 কিলোগ্রাম। যে আমাদের যকৃৎ, তার ওয়েটটা কেমন হয়? প্রায় 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোগ্রাম, মানে 1.5 কেজি, কিলোগ্রাম বা কেজি। কেননা এটা তো আমাদের সবচেয়ে বৃহত্তম গ্রন্থি, তার ওয়েটটা হলো 1.5 কেজি মতো। আর এটা এটা কি করে? আমাদের পিত্তরস তৈরি করে, যা ফ্যাট পরিপাকে সহায়তা করে। কেননা আমরা মানে পার্ট ওয়ানই বলেছিলাম যে আমাদের যকৃৎ সে কি করে? আমাদের পিত্ত রসটাকে সিক্রেট করে, সেটা আবার কোথায় যায়? আমাদের গল ব্লাডার, যেটা আমাদের যকৃতের সাথে কানেক্টেড, সেটা কি করে? আমাদের ফ্যাট পরিপাকে, ফ্যাট জাতীয় পদার্থের পরিপাকে সাহায্য করে। এই পদার্থকে আবার কি বলবো? ইমালসিফিকেশন প্রসেস পদ্ধতিও বলে থাকি। আশা করছি কোয়েশ্চেনটা ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী উৎসেচক কোনটি? আমাদের যে পাকস্থলী বা স্টমাক, তার মধ্যে যে প্রোটিন জাতীয় খাবার সেটা যে পরিপাক করে, সেটা কোন উৎসেচক দ্বারা করে? আচ্ছা, সেটা কোনটা? ট্রিপসিন। ট্রিপসিনটা কি করে? ট্রিপসিন আমাদের অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়। এটা আমাদের ক্ষুদ্রান্তের, মানে অগ্ন্যাশয় বা ক্ষুদ্রান্তে এটা প্রোটিন পরিপাকে সাহায্য করতে, এটা তো হবে না। তারপর লাইপেজ। আচ্ছা, তারপর বলেছে পেপসিন আর টাইলিন। লাইপেজ কি করে? লাইপেজ আমাদের ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে, মানে ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে সেটা সাহায্য করে লাইপেজ। এটাও হবে না। টাইলিন কোথায় থাকে? টাইলিন হলো আমাদের মুখবিবরে থাকছে, মুখবিবরে শর্করা জাতীয় খাবারকে পরিপাক করে গ্লুকোজে পরিণত করে, তাহলে সেটাও হচ্ছে না। তাহলে আমাদের পাকস্থলীতে যেই উৎসবটা থাকে সেটা হলো পেপসিন। এই পেপসিন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিষ্ক্রিয় পেপসিনের রূপে ক্ষরিত হয়। আর এই পাকস্থলীর মধ্যে কি থাকছে? পাকস্থলীর মধ্যে আমাদের এইচসিএল এর প্রভাবটা বেশি হয়, আর এর মধ্যে মিউকাস থাকে। আর পেপসিন জাতীয় প্রোটিন খাদ্যকে পেপসিনোজেনে বা এই পেপটোনে পরিণত করতে সাহায্য করে আমাদের এই পাকস্থলীর মধ্যে থাকা এই পেপসিন। আমাদের প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটোনে পরিণত করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক কোথায় শুরু হয়? যে কার্বোহাইড্রেট আমরা, মানে যখন মুখগহ্বর দিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা খাই, সেই খাবারটা পরিপাক কোথায় শুরু হয়? অপশন এ বলেছে পাকস্থলী। আচ্ছা, পাকস্থলীতে পেপসিন উৎসেচকটা থাকবে, তাহলে পেপসিন কি আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করছে, তাহলে এটা হবে না। তারপর কি বলেছে? আমাদের মুখবিবর। আচ্ছা, তারপর বলেছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত কি? ক্ষুদ্রান্ত আমাদের শোষণে সাহায্য করে, বা এখানে ক্ষুদ্রান্ত তো সব রকম, মানে শর্করা, প্রোটিন, ফ্যাট, 3 রকম খাবারকেই আমাদের
কি করবে, শোষণ করতে সাহায্য করবে, তাহলে এটা হবে না। তারপর কি বলেছে, বৃহদন্ত, বৃহদন্ত কি করবে, পরিপাক বা শ্বসনে, মানে এখানে কোনো পরিপাক হয় না, মানে এই বৃহদন্ত মানে ক্ষুদ্রান্ত অবধি আমাদের পরিপাক শোষণ সব কাজ হয়ে গেল, সব রকম খাদ্য। আর আমাদের তারপরে যে অংশটা চলে আসবো বৃহদন্তের, বৃহদন্তে কিন্তু আমাদের আর কোনো পরিপাকে সাহায্য করবে না। এটা কি করবে, আমাদের মানে যে জলীয় জল বা অন্যান্য যে খনিজ লবণ তাকে শোষণ করবে, তাহলে বৃহদন্তটাও হবে না। তাহলে এটা কি হয়ে যাবে, অপশন এ, অপশন বি, মুখ বা মুখগহ্বর। কারণ আমরা জানি যে মুখগহ্বরে কি থাকে, লালা রস থাকে, এই লালা রসের মধ্যে কি থাকে, লালা রসের মধ্যে আমাদের টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক উৎসক থাকে, যেটা আমাদের শ্বেতসার জাতীয় খাবারটাকে ভাঙতে সাহায্য করে, শ্বেতসার জাতীয় খাদ্যকে ভেঙে আমাদের মল্টোজে পরিণত করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে আমাদের যে পিত্তরস, পিত্তরস বা বাইল কোথা থেকে নিঃসৃত হয়। অপশন এ বলেছে পিত্তাশয়। আচ্ছা পিত্তাশয়, পিত্তাশয় হবে না, কারণ কেন, কারণ যকৃৎ থেকে নিঃসৃত যেই মানে যকৃৎ থেকে যে পিত্তরসটা নিঃসৃত হয় সেটা আমাদের কি মানে যকৃৎ থেকে পিত্তরসকে আমাদের পিত্তাশয় যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরসকে সাময়িকভাবে জমা রাখে, তাহলে পিত্তরস, পিত্তাশয় কি, পিত্তাশয় হলো পিত্তরসকে সাময়িকভাবে জমা রাখে, তাই সেটা হলো না। নেক্সট পয়েন্টটা কি বলেছে যে অগ্নাশয়। আচ্ছা অগ্নাশয়, অগ্নাশয় থেকে অগ্নাশয় নিঃসৃত হয়, সেখান থেকে তো আর পিত্তরস নিঃসৃত হবে না, তাহলে সেটাও হলো না। তারপর বলেছে যকৃৎ। আচ্ছা তারপর বলেছে ক্ষুদ্রান্ত, আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীরে যে সেটা কি হবে, সেটা আমাদের আঞ্চলিক রস নিঃসৃত করবে, তাহলে ক্ষুদ্রান্ত আমাদের আঞ্চলিক রস নিঃসরণে সাহায্য করবে, তাই ক্ষুদ্রান্ত হয়ে গেল না। তাহলে পিত্তাশয় হলো না, অগ্নাশয় হলো না, ক্ষুদ্রান্ত হলো না, কি হয়ে যাবে আমাদের যকৃৎ। তাহলে অ্যান্সার হয়ে যাবে যকৃৎ, যে যকৃৎ থেকে আমাদের পিত্তরস নিঃসৃত হয়। যকৃৎটা কি, আবার আবার একটু ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে পিত্তরস যকৃতের হেপাটোসাইট কোষে উৎপন্ন হয়, যে যকৃতের মধ্যেও যে হেপাটোসাইট নামে একটা কোষ থাকবে, সেই হেপাটোসাইট কোষ থেকে আমাদের এই পিত্তরসটা তৈরি হবে। আর এর প্রধান কাজ কি পিত্তরসের, এটা আমাদের ফ্যাটে জাতীয় খাবারটাকে পরিপাকে সাহায্য করবে। এই পদ্ধতিটা আবার কি বলবো, ইমালসিফিকেশন। এই যে প্রসেসটা ফ্যাট জাতীয় খাবারটাকে যে পরিপাক করে তাকে আমরা ইমালসিফিকেশন পদ্ধতিও বলতে পারি। আশা করছি যে এই প্রশ্নের ব্যাখ্যাটা ক্লিয়ার, বা যে এলিমিনেটেড অপশন গুলো ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে যে নিচে কোনটি একটি মিশ্র গ্রন্থির উদাহরণ, মিশ্র গ্রন্থির উদাহরণ কোনগুলো। ফার্স্ট বলেছে যকৃৎ। আচ্ছা যকৃৎ, ফার্স্ট অপশনেই বলেছে যকৃৎ, কিন্তু যকৃৎটা কি, আমরা জানি যকৃৎ হলো একটা বৃহত্তম গ্রন্থি, কিন্তু সে তো মিশ্র গ্রন্থি নয়, তাহলে হবে না। তারপর বলেছে লালা গ্রন্থি, লালা, লালা গ্রন্থি কি, যেটা আমাদের লালা রসে মানে লালা রস নিঃসৃত হয় যার মাধ্যমে, এটি একটি বিশুদ্ধ বহিঃক্ষরা গ্রন্থি, এটা কিন্তু মিশ্র গ্রন্থি নয়, তাহলে লালা গ্রন্থিটা একটা বহিঃক্ষরা গ্রন্থি। তারপরে অপশন কি বলেছে, অগ্নাশয়, আর তারপর বলেছে অ্যাড্রিনালিন গ্রন্থি। আচ্ছা অ্যাড্রিনালিন গ্রন্থিটা কোথায় কোথায় হয়, অ্যাড্রিনালিন গ্রন্থি তো এটা আমাদের কিডনিতে থাকে, তাহলে এর সাথে রিলেটেডই নয়। মানে কিডনি যেটা বা বৃক্ক তার উপরে অবস্থিত একটা অন্তঃক্ষরা গ্রন্থিটা হলো আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি, তাহলে এটাও হলো না, তাহলে কোনটা হয়ে যাবে, অগ্নাশয় হয়ে যাবে। অগ্নাশয় ইজ দ্য অ্যান্সার। কারণ আমাদের অগ্নাশয়, যেটাকে আমরা মিশ্রগ্রন্থি বলছি, তার মধ্যে বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুটো পার্ট থাকবে, সেই বহিঃক্ষরা পার্টে বিভিন্ন এনজাইম থাকবে যেটা আমাদের ডাইজেশনে সাহায্য করবে, আর যেই অন্তঃক্ষরা পার্টটা থাকবে সেটা আমাদের বিভিন্ন তার মধ্য থেকে অন্তঃক্ষরা অংশের মধ্যে আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকবে এই অন্তঃক্ষরা অংশে, সেটা থেকে আবার আমাদের হরমোন রিলিজ করে। সেটা কি কি, ইনসুলিন ও গ্লুকাগন হরমোন, যেটা কিনা আমাদের যার থেকে রোগ যেগুলো হয়, যে ডায়াবেটিস ইনসিপিডাস বা ডায়াবেটিস মিলিটাস বা ডায়াবেটিস, এইসব রোগগুলো কিন্তু এই হরমোনের ডিসব্যালেন্সের ফলে হয়ে থাকে। আশা করছি ক্লিয়ার যে কেন আমরা যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বললাম।
অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি কেন বললাম সেটাও যেমন ক্লিয়ার, আবার যকৃৎ, লালা গ্রন্থি আর অ্যাড্রিনালিন গ্রন্থিকেও কেন বললাম না সেটাও ক্লিয়ার। কারণ যেটা বলে দিলাম, অ্যাড্রিনালিন গ্রন্থি বৃক্কের উপর অবস্থিত একটা অন্তঃক্ষরা গ্রন্থি, লালা গ্রন্থি একটা বহিঃক্ষরা গ্রন্থি, আর যকৃৎ একটা বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে তিনটেই হবে না, হয়ে যাবে অগ্নাশয়। চলে আসি আমি নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে যে প্রাপ্তবয়স্ক মানুষের মোট দাঁতের সংখ্যা কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার দাঁতের কতগুলো সংখ্যা হয়? ফার্স্টে বলেছে 20টি। না, 20টি তো হবে না। মানে মানুষের যখন আমরা মানে দুধের দাঁত থাকে, মানুষের তো দুবার হয়, তো সেই ক্ষেত্রে প্রথম যখন দুধের দাঁত হয় তখন তার সংখ্যাটা 20 হয়। প্রাপ্তবয়স্ক অবস্থায় 20 তাহলে একদমই হবে না। তারপর বলেছে 28টি, আমাদের 28টিও হবে না। কারণ আমাদের যখন আমরা মানে যেই ফেজে থাকি আক্কেলমারিটা ওঠার আগে অবধি আমাদের 20 মানে 28টা থাকছে, কিন্তু আক্কেলমারি ওঠার পরে আরো 4টে ধরুন উপর নিচ মিলে, তো সেখানে তখন আর কিন্তু 28টা হচ্ছে না। তারপরে বলছে 32, আচ্ছা তারপর 36। 36টা তো হবেই না, এটা একটা অস্বাভাবিক দাঁতের সংখ্যা। আমরা ছোটবেলা থেকে কি জানি, দাঁতটা আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের 32টা দাঁত থাকে। আর আমরা দাঁতের আবার যে তাদের কার্যক্ষমতা মানে ফাংশনাল দিক থেকে বা তাদের নাম্বারের দিক থেকে কয় ভাগে ভাগ করে যে থাকি, আমরা দাঁতকে 4 ভাগে ভাগ করে থাকি। ক্যানাইন মানে ইনসিজার, ক্যানাইন বা বাংলায় যদি বলি কৃন্তক, তারপর কর্তন দাঁত, ছেদন দাঁত, পুরুপেশক দাঁত আর প্রসম দাঁত। আমি থিওরি পার্টে বলেছিলাম যে 2-1, এইভাবে মনে রাখবেন 2-1 2-3, এই হিসেবে এই নাম্বারে মনে রাখবেন। মানে ইনসাইজার, ফেনাইল, প্রিমোলার আর মোলার, এটা দুটো, এটা মানে উপর নিচ এরকম দুভাগে হবে। তার আবার 2 দিয়ে গুণ করে দিলে দেখুন আমাদের 32 জোড়া 32টা মানে 32টা দাঁতে এই সূত্রটা চলে আসছে। কারণ অনেক সময় কিন্তু পরীক্ষায় দাঁতের সংকেত দিয়ে থাকে, তাহলে দাঁতের সংকেত হিসেবে আমরা কি মনে রাখবো, যে 2:1:2:3, এটাই হলো দাঁতের সংকেত। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে যে ফ্যাট পরিপাকে সাহায্য করে উৎসেচক কোনটি? আমাদের যে মানে প্রোটিন পরিপাকের জন্য এক রকমের উৎসেচক থাকবে, তারপর কার্বোহাইড্রেট পরিপাকে এক রকমের উৎসেচক থাকবে, ফ্যাট জাতীয় খাবার সেটা পরিপাকের জন্য আমাদের কিরকম ধরনের লাগবে? লাইপেজ, আচ্ছা। অ্যামাইলেজটা কি করে? আমরা জানি যে অ্যামাইলেজ আমাদের শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করবে, তাহলে এটা হবে না। তারপর বলা হয়েছে ট্রিপসিন। ট্রিপসিন কি করবে? আমাদের ট্রিপসিনটা আমাদের প্রোটিন জাতীয় খাদ্যটাকে পরিপাক করতে সাহায্য করবে, তাহলে এটাও হবে না। তারপর বলেছে পেপসিন। পেপসিন কি করবে? আমাদের প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করবে, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের কোনটা হয়ে যাবে? আমাদের ফ্যাট পরিপাকে সাহায্যকারী উৎসেচক হয়ে যাবে হলো লাইপেজ। কেননা লাইপেজ আমাদের ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে যে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন অ্যাসিড নিঃসৃত হয়? আমাদের যে পাকস্থলী, এই যে আকৃতি, সেই যে আমাদের পাকস্থলী, সেই পাকস্থলীর থেকে কোন অ্যাসিড নিঃসৃত হয়? আমি পার্ট 1-এ কিন্তু খুব ভালো করে বলে দিয়েছিলাম। যারা পার্ট 1টা দেখেছেন আশা করি তাদের আর এখানে অপশন দেখা লাগবে না, আপনারা এমনিই বলতে পারবেন। একটু চেষ্টা করুন, কিন্তু আমি তাও আপনাদের অপশনটা বলে দিই, দেখুন আপনারা না দেখে বলতে পারছেন কিনা। অপশন এ বলেছে সালফিউরিক অ্যাসিড, অপশন বি বলেছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এসএল, এটা তো আমরা জানি H2SO4। তারপর আমরা কি বলবো? ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডটা কি? এটা একটা তীব্র খনিজ অ্যাসিড, এটা কখনোই সালফিউরিক অ্যাসিডের দেহে উৎপন্ন হবে না, তার জন্য এটা ইলিমিনেট হয়ে গেল। তারপর আসবো আমরা অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কিসের উপাদান? অ্যাসিটিক অ্যাসিড আমাদের একটা ভিনিগারের উপাদান, সেটাও হবে না, সেটাও এলিমিনেট হয়ে গেল। তারপর আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা তারপর বলেছে ল্যাকটিক অ্যাসিড।
ল্যাকটিক অ্যাসিড কি হয় আমাদের মাসেলে, আমরা যখন অতিরিক্ত পরিশ্রম করি, রেস্ট নিই না একদমই, তখন আমাদের মাসেলে একরকম পদার্থ জমা হতে দেখা যায়, সেটা হলো ল্যাকটিক অ্যাসিড। অনেক সময় আমরা দেখি না যে হাত পা ব্যথা হচ্ছে বা কিছু, মানে অতিরিক্ত পরিশ্রমের ফলে এটা জমা হয় যখন আমরা রেস্ট নিই না। তাই এটাও ঘটনা। তাহলে কোনটা হয়ে যাবে? অ্যান্সার উইল বি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। কেননা আমরা পার্ট 1-এ কোনো সময় বলেছিলাম যে আমাদের পাকস্থলী থেকে এক রকমের অ্যাসিড নিঃসৃত হয়। সেটা কি অ্যাসিড? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কোন কোষ থেকে উৎপন্ন হচ্ছে? এটা অক্সিটনিক নামক কোষ থেকে উৎপন্ন হচ্ছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টার্মস। পরীক্ষায় আপনাদের বলে দিতে পারে যে দেখুন মোটামুটি তো কম বেশি সবাই জানতেনই যে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl পাকস্থলী থেকে নিঃসৃত হয়। কিন্তু এটা কিন্তু একদম একদম মানে আজকে অনেকেই জানলেন বা আগেও হয়তো জেনেছেন যে কোন কোষ থেকে উৎপন্ন হচ্ছে। এটা অক্সিটনিক কোষ থেকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের ক্ষরিত হয়। দেখুন আমরা এই থিওরির সাথে সাথে MCQ পার্টটা এর জন্যই রেখেছি যে আরো মাইনিউটলি জিনিসটাকে জানার জন্য, কেননা আমরা যখন কোয়েশ্চেনটাকে আরো অ্যানালাইসিস করব তখন কিন্তু আমরা গভীরভাবে করবো, কেননা থিওরি পার্টের সময় এত গভীরে পড়ানোটা মানে এত গভীরে গিয়ে মানে অনেক সময় পড়ানো হয় না, কেননা একটা সিলেবাস শেষ করার ব্যাপার থাকে। কিন্তু আমরা যখন MCQটা ওই থিওরি পার্টের পাশাপাশি যখন MCQ সলভ করছি, সেখানে কিন্তু তার ব্যাখ্যাটা অনেকটা গভীরে গিয়ে বলে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের পরীক্ষায় যাতে কোনো কোয়েশ্চেনে আপনাদের বেঁধে না যায়। তো এই কোয়েশ্চেনটা এই অবধি। আর আমাদের ইসিএলটা কি কাজ করে? ইসিএল মানে অ্যাসিড কি করবে? আমাদের মানে শরীরের মধ্যে ঢোকা মানে প্রবেশিত কোনো জার্মস বা রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে, এটাই তার কাজ। আর এটা কি করে? যে নিঃসৃত পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করতে সাহায্য করছে। এটুকুই হলো আমাদের এইচসিএল মানে পাকস্থলীতে এইচসিএল এর কাজ। আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ক্ষুদ্রান্তের দীর্ঘতম অংশ কোনটি? আমাদের যে ক্ষুদ্রান্ত, সে ক্ষুদ্রান্তের দীর্ঘতম যে অংশটা কোনটা? অপশন এ বলেছে ডিওডিনাম। ডিওডিনামটা কি? ডিওডিনামটা হলো ক্ষুদ্রান্তের মানে ক্ষুদ্রান্ত স্টার্ট হয় যখন, আমাদের ক্ষুদ্রান্ত যখন স্টার্ট হচ্ছে, ক্ষুদ্রান্ত স্টার্টের প্রথম পার্টটা মানে স্টমাক থেকে নেমে এসে এই যে ক্ষুদ্রান্ত যে শুরু হবে, সে প্রথম যে পার্টটা সেটা হলো আমাদের ডিওডিনাম। আর এটা কি সবচেয়ে আমাদের ছোট অংশ, তাই সেটা হবে না। কারণ আমরা কি করেছিলাম, এই ডিওডিনামের জায়গাতে আমাদের অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, পিত্তাশয় থেকে পিত্তরস, এই দুটো মিলিত হয়ে কিন্তু এই ডিওডিনামে মানে জমা হবে। আর এটা আমাদের সবচেয়ে স্মলেস্ট পার্ট ক্ষুদ্রান্তের মধ্যে, তাহলে এটা হবে না। আবার বলেছে জেজুনাম। জেজুনামটা কি? ক্ষুদ্রান্তের একটা মধ্যবর্তী অংশ, এটাও হবে না। তারপর বলেছে ইলিয়াম, তারপর বলেছে সিকাম। সিকামটা কিসের? সিকাম তো ক্ষুদ্রান্তের একটা অংশই নয়, সিকামটাকে একটা বিষদন্তের অংশ, তাই এটাও হবে না। তাহলে কোনটা হয়ে যাবে? অ্যান্সার উইল বি ইলিয়াম। ইলিয়ামটা হলো ক্ষুদ্রান্তের একটা দীর্ঘতম অংশ। আর ক্ষুদ্রান্ত মোটামুটি আমরা আগেই ফার্স্ট পার্টে বলেছিলাম ক্ষুদ্রান্ত 3টে অংশে ভাগ করা যায়। তো আপনার ডিওডেনাম, ইলিয়াম আর ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, এই 3টে অংশে ভাগ করা যায়, ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। আর ইলিয়াম হলো আমাদের সবচেয়ে দীর্ঘতম অংশ, যেটা আমাদের ক্ষুদ্রান্তের শেষ এবং দীর্ঘতম অংশ, যেখানে আমাদের খাদ্য শোষণ হয়। ক্ষুদ্রান্ত তো আমরা জানি, যেখানে ক্ষুদ্রান্তের মধ্যে ভিলারি নামক একটা পার্ট থাকে যেটা আমাদের শোষণে সাহায্য করে, তো ইলিয়াম পার্টটাও আমাদের কিন্তু সবচেয়ে ওই ক্ষুদ্রান্তের মধ্যে একটা দীর্ঘতম একটা অংশ। চলে আসে নেক্সট কোয়েশ্চেনে। আশা করি এই কোয়েশ্চেনটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে পরের কোয়েশ্চেন বলেছে লালা রসে উপস্থিত উৎস কোনটি? আমাদের যে লালা রস, সেই লালা রস তাতে উপস্থিত উৎস কোনটি? অপশন এ বলেছে রেনিন। রেনিন, আচ্ছা রেনিন। অপশন বি বলেছে পেপসিন, অপশন সি বলেছে টায়ালিন, অপশন ডি বলেছে ট্রিপসিন। এবার আমরা কি যথারীতি অন্য কোয়েশ্চেনের মধ্যে প্রথমে এলিমিনেট করব। তাহলে প্রথমে এলিমিনেট আমরা কাকে করব? রেনিন। রেনিনটা আমরা কি জানি? রেনিন হলো শিশুদের পাকস্থলীতে দুগ্ধ জাতীয়, শিশুরা যে দুগ্ধ জাতীয় খাবারটা তো বেশি খায়,
সেই দুধ জাতীয় খাবারটা পরিপাক করতে কে সাহায্য করবে? সেই দুধ জাতীয় খাবারটাকে পরিপাক করতে সাহায্য করে হলো রেনিন। তাই আমরা রেনিনটাকে এলিমিনেট করব। কারণ কোয়েশ্চেনে আমাদের কি চেয়েছে, যে লালারসে উপস্থিত উৎসেচক চেয়েছে, আমাদের তো পাকস্থলীতে চাইনি, লালারসে চেয়েছে, সেটা মাথায় রাখতে হবে। তারপরের কোয়েশ্চেন কি বলেছে, পেপসিন। পেপসিন কোথায় থাকে? পেপসিনও পাকস্থলীতে থাকে, যেটা আমাদের প্রোটিন মানে মানুষের প্রোটিন পরিপাকে সাহায্য করছে, তাহলে সেটাও হবে না। তারপর কি বলেছে, টায়ালিন। টায়ালিনটা আমাদের কোথায় থাকে? আচ্ছা বলছি। তারপর ট্রিপসিন। ট্রিপসিনটা আমাদের অগ্নাশয় রসে থাকা কোনো একটি প্রোটিনের মানে অগ্নাশয় রসের থেকে আমাদের প্রোটিন পরিপাকে সাহায্য করে, তাহলে সেটাও হবে না। তাহলে কোনটা হয়ে যাবে? পড়ে থাকছে টায়ালিনটাই উত্তর হয়ে যাবে। কারণ আমরা তো পার্ট ওয়ানে পড়েছি যে আমাদের যে লালা গ্রন্থি থেকে যে লালা রস সিক্রেশন হয়, তার মধ্যে আমরা টায়ালিন নামক উৎসেচক দেখতে পাই। এই টায়ালিন নামক উৎসেচকটা আমাদের শর্করা জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করে, এই যে টায়ালিন। আর এটা এই শর্করা জাতীয় খাদ্যকে মল্টোজে পরিণত হতে সাহায্য করছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলছে যে খাদ্যের শোষণ প্রক্রিয়ায় কোষ্ঠিক নালীর কোন অংশ কোষ্ঠিক নালীর কোন অংশে প্রধানত ঘটে? খাদ্যের যে শোষণ প্রক্রিয়াটা সেটা আমাদের কোষ্ঠিক নালীর কোথায় ঘটে? অপশন এ বলেছে পাকস্থলী। পাকস্থলীতে কি হয়? পাকস্থলীতে আমাদের মানে ধরুন অ্যালকোহল, জল, এইসব শোষণটা বেশি হয়। তো এটা হবে না। মানে পাকস্থলী আমাদের কি করে? পাকস্থলী থেকে এইচসিএল নিউট্রিশন মানে পাকস্থলী থেকে আমাদের এইচসিএল সিক্রেশন হয়। আর আমাদের এটা কি করে, এইচসিএলটা কি করে? বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করে, এগুলোতে সাহায্য করে। কিন্তু শোষণের অংশটা কিন্তু বেশি নয়। মানে পাকস্থলীতে আপনার জল, অ্যালকোহল এইগুলো খুব বেশি শোষিত হয় না। পাকস্থলীতে যেহেতু আমাদের এইচসিএল সিক্রেশন হয়, তাহলে এটা আমাদের ওই ডাইজেশনে বেশি ফাংশন নিয়ে থাকে, তো এটা হবে না। তারপর ক্ষুদ্রান্ত কি করে? আচ্ছা, তারপর বৃহদন্ত। বৃহদন্তটা কি করে? আমাদের যে বৃহদন্তে, আর বৃহদন্ত তো কোনো মানে পরিপাক কিছু হয় না, আমাদের যে যে পড়ে থাকা যে জল বা কিছু থাকে সেটা শোষণ করে। এটাও হবে না। তারপর বলেছে গ্রাসনালী। গ্রাসনালীটা কি করবে? এটা আমাদের কোনো খাবারকে আমরা যখন খাই বা ইনটেক করি, সেটা আমাদের মুখবিবর থেকে পাকস্থলী অব্দি নিয়ে যেতে সাহায্য করবে কে? গ্রাসনালী। তাহলে সেটাও হবে না, কারণ গ্রাসনালী তো শোষণ হচ্ছে না। তাহলে কোনটা হয়ে যাবে? হয়ে যাবে অপশন উইল বি বি, ক্ষুদ্রান্ত। কেননা আমরা ক্ষুদ্রান্ত পড়ার সময় বলেছি ক্ষুদ্রান্ত এমন একটা অংশ যেখানে আমাদের খাদ্যের শোষণটা বেশি হয়। এটার আবার তিনটে ভাগ হয় ক্ষুদ্রান্তের মধ্যে, যে ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, তিনটে পার্ট থাকছে। তার মধ্যে আবার ভিরাই নামক অংশ থাকছে, যেটা আমাদের শোষণে সাহায্য করছে। তো এখানে সেটাই ব্যাখ্যা হিসেবে সেটাই বলেছে। আর ক্ষুদ্রান্তে আমাদের কি? ক্ষুদ্রান্ত আমাদের শর্করা, প্রোটিন বা ফ্যাট তিন জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করছে। আর এই যে ভিলাই, এটাও একটা খুব ইম্পর্টেন্ট টার্মস, যে অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে যে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে কি দেখতে পাওয়া যায়? ভিলাই নামক অংশ, বা উল্টোটাও দিতে পারে, ভিলাই কোন পার্টের মধ্যে থাকে? তাহলে ভিলাইটা আপনার ক্ষুদ্রান্তের পার্টে থাকে, আঙুলের মতো, বা দেখতে অনেকটা আঙুলের মতো হয়ে থাকে। তো আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে ফ্যাটের অবদ্রবণ বা ইমালসিফিকেশনে সাহায্য করে কোনটি? ফ্যাট জাতীয় খাবার, সেই খাবারটাকে পরিপাক করতে সাহায্য করে কে? তাহলে বলেছে ফার্স্ট পয়েন্ট পিত্তরস। আচ্ছা, তারপর বলেছে অগ্নাশয় রস। অগ্নাশয় থেকে যেটা সিক্রেশন হবে সেটা অগ্নাশয় রস। অগ্নাশয় রস কি করে? অগ্নাশয় রস আমাদের আপনার ফ্যাট পরিপাকে মানে অগ্নাশয় লাইপেজ থাকে, যেটা আমাদের ফ্যাট পরিপাকে সাহায্য করে। কিন্তু সেই যে ফ্যাট পরিপাকটা হয় অগ্নাশয়ের মধ্যে, সেটাকে আমরা কখনো ইমালসিফিকেশন বলবো না, তাই সেটা হবে না। তারপর আমাদের নেক্সট অপশন বলেছে লালা রস। লালা রস, লালা রসে কি থাকবে? আমাদের টাইলিন থাকবে, যেটা আমাদের স্বেচ্ছা জাতীয় খাদ্যকে পরিপাক হতে সাহায্য করবে, তো এটাও হবে না। তারপর কি বলেছে আমাদের আন্ত্রিক রস। আন্ত্রিক রস যেখানে আমাদের কি শর্করা বা প্রোটিন জাতীয় খাদ্য ভাঙবে, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের পিত্তরস। পিত্তরস যেটা আমাদের গলব্লাডারের মধ্যে থাকে বা যকৃতের মধ্যে, আমাদের পিত্তরস যকৃৎ থেকেও রিলিজ হয়। সেটা সেইটা আমাদের কাজ করে কিসে? ফ্যাটের
অবদ্রবণ হতে। ব্যাখ্যা হিসেবে কি বলেছে? পিত্তরস কোনো উৎসক না থাকে, এতে পিত্ত লবণ থাকে। এই পিত্ত লবণ ফ্যাটের বড় কণাগুলিকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে, যাকে ইমালসিফিকেশন বলে। আর এর ফলে লাইপেজ সহজে কাজ করতে পারে। এটাই হলো এর ব্যাখ্যা হিসেবে আমরা মনে রাখতে পারি। আশা করছি সবার কাছে ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে যে মানব দেহে শিশুর দুধের দাঁত, মানব দেহে শিশুর দুধের দাঁতের সংখ্যা কত? যে আমাদের হিউম্যান বডিতে দুধের দাঁতের সংখ্যা কত? ফার্স্ট এটা বলেছে 32। হবে না, কেননা প্রাপ্তবয়স্ক মানুষদের, আমরা যখন একটা প্রাপ্তবয়স্ক মানুষ তার যখন তার স্থায়ী মানে আমাদের এখন প্রাপ্তবয়স্ক মানুষের একটা মানে পার্মানেন্ট টিথ উঠে গেছে, সেটার সংখ্যা 32, তাহলে সেটা হবে না। তারপর বলেছে যে 20, 28, 24। তারপর বলেছে 24টাও হবে না, কারণ 24টা অনেক প্রাপ্তবয়স্কদের জন্য তো মানে দুধের দাঁতে শিশুদের জন্য বেশি হয়ে যাচ্ছে, এটা হবে না। তারপর বলেছে 20টা, তারপর 16টা, 16টাও হবে না, তাহলে হয়ে যাবে 20টা। এটা কিন্তু একটা মনে রাখার মতো যে ফ্ল্যাটেন কোয়েশ্চেন, যে মানবদেহে শিশুদের দাঁতের সংখ্যা কটা? 20টা। ব্যাখ্যা হিসেবে কি মনে রাখতে পারি? শিশুদের প্রথম যে দাঁত ওঠে তাকে আমরা আমরা সবাই জানি যে মানে প্রথম অবস্থায় আমাদের যে দাঁত উঠেছে, দুবার তো দাঁত হয়, সেই প্রথম অবস্থায় যে দাঁত ওঠে তাকে আমরা বলবো দুধের দাঁত। আর এদের সংখ্যা আমরা মনে রাখবো 20টি, প্রতিটি চোয়ালে মানে উপর নিচ মিলে 20টি, মানে প্রতিটি চোয়ালে 10টা 10টা করে। আর 6 থেকে 7 বছর বয়স থেকে এই দাঁতগুলো পড়ে যায়, মানে আমরা জানি দুবার হয়, তাহলে কত বয়সের পর থেকে পড়তে শুরু করে? আমাদের 6 থেকে 7 বছর বয়স থেকে এই দাঁতটা পড়ে যেতে শুরু করে, আবার নতুন পার্মানেন্ট দাঁত উঠতে শুরু করে। আশা করছি ক্লিয়ার। চলে আসছে আমার নেক্সট পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন বলেছে কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক নয়? কোয়েশ্চেনটি একটু ভালো করে দেখবেন, যে বলেছে কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক নয়। অপশন এ বলেছে পেপসিন, অপশন বি বলেছে ট্রিপসিন, অপশন সি বলেছে ইরেপসিন, অপশন ডি বলেছে যে অ্যামাইলেজ। তাহলে কোনটা এখানে হবে না? পেপসিন বলেছে প্রোটিন পরিপাকে সাহায্য করে, পেপসিন কোথায় থাকে? আপনার উৎসেচক নয় বলেছে। পেপসিন তো প্রোটিন পরিপাকে সাহায্য করে, পাকস্থলীতে থাকে, তাহলে এটা প্রথমেই তো হবেই না। ট্রিপসিন যেটা আমাদের অগ্ন্যাশয় রস থেকে প্রাপ্ত হয়ে অগ্ন্যাশয়ে প্রোটিন পরিপাকে সাহায্য করে যে উৎসেচক, সেটা ট্রিপসিন, সেটাও হবে না। তারপর হচ্ছে ইরেপসিন, ইরেপসিনটাও আঞ্চিক রসে থাকে, সেটাও আমাদের প্রোটিনে সাহায্য করে, এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যামাইলেজ। একমাত্র এখানে অ্যামাইলেজ, যেটা আমাদের লালা গ্রন্থিতে বা লালা গ্রন্থি থেকে সিক্রেশন হয়ে যে লালা রসটা থাকে, তার মধ্যে যে অ্যামাইলেজটা থাকে, সেটাই শুধু একমাত্র প্রোটিন পরিপাককারী নয়। কারণ আমাদের প্রোটিন আর যে তিনটে আছে, সেই তিনটে প্রোটিন পরিপাকে সাহায্য করে, অ্যামাইলেজটাই একমাত্র যেটা আমাদের শর্করা জাতীয় খাবারটাকে পরিপাক হতে সাহায্য করছে। এটাই হলো আমাদের ব্যাখ্যা। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরে কোয়েশ্চেন বলেছে যে পেরিস্টোলোসিস চলন কোথায় দেখা যায়? আমরা পার্ট ওয়ানে মানে আলোচনা করেছিলাম এই চলনটা, পেরিস্টোলোসিস। আপনারা যারা পার্ট ওয়ান দেখবেন তাদের অপশন দেখা লাগবে না, আপনারা নিজেরাই বলতে পারবেন। কিন্তু যারা দেখেননি তারা শুনে নিন, বা না দেখে থাকলে পার্ট ওয়ানের থিওরিটা দেখে নেবেন। অপশন এ বলেছে ফুসফুস। ফুসফুসের কাজ কি? ফুসফুস আমাদের শ্বাস প্রশ্বাসের যেই শ্বাস প্রশ্বাস মানে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি বা বর্জন করি, যেই যে প্রক্রিয়াটা, সেটা হয় আমাদের ফুসফুসে। তাহলে তো এই পেরিস্টোলোসিস চলনটা তো কখনোই ফুসফুসে হবে না, তাহলে এটাই প্রথমত আমরা এলিমিনেট করব। নেক্সট অপশনটিকে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আমাদের কি করে? রক্ত সংবহন, ব্লাড সার্কুলেশনে সাহায্য করবে, এটা এই চলনে রিলেটেডই নয়, এটাও আমরা এলিমিনেট করব। তারপর বলেছে গ্রাসনালী। আচ্ছা, তারপর কি বলেছে? যকৃৎ। যকৃৎ কি করে? যকৃতে তো ওরকম ভাবে কোনো কাজ হয় না। যকৃতে হলো আমাদের যকৃতে আমাদের সবচেয়ে বৃহত্তম গ্রন্থি, ডাইজেশনের একটা পার্ট হিসেবে কাজ করে, এটাও হবে না। তাহলে কোনটা হয়ে যাবে? অ্যান্সার উইল বি গ্রাসনালী। কারণ আমরা যখন এই মুখ থেকে দেখেছিলাম এরকম একটা টিউবের মতো, সেখান থেকে যখন আমাদের স্টমাকে খাবারটা যায়, স্টমাকে কি আপনি খাবারটা খেলেন, ফট করে ধপ করে তো আর চলে যাবেন, মানে আপনি ছাদে উঠে দাঁড়িয়ে কোনো জিনিস ফেললেন, সেটা ঠপ করে তো মাটিতে যেমন পড়ে যায়, সেরকম তো আমাদের খেলেই সেটা ঠপ করে স্টমাকে যায় না, সেটা একটা চলন সংকোচন প্রসারণের মাধ্যমে যায়। এই যে গ্রাসনালীতে খাবারটা খাচ্ছেন, খাবারটা খাওয়ার পর সংকোচন প্রসারণ হয়ে আমাদের স্টমাকে যাচ্ছে, সেই যে প্রসেসটা, তাকে আমরা বলি পেরিস্টোলোসিস। এর জন্য সেটা কোথায় হবে? আমাদের গ্রাসনালীতে। আশা করছি ক্লিয়ার। চলে আসে আমরা
নেক্সট কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেন বলেছে যে ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অপশন এ বলেছে যকৃৎ। আচ্ছা, যকৃৎ থেকে আমাদের পিত্তরস তৈরি হয়, কিন্তু কোনো মানে যকৃৎ কিন্তু আমাদের কোনো হরমোন সিক্রেট করে না, তাহলে এটা হবে না। তারপর বলেছে পিটিউটারি, পিটিউটারিকে আমরা প্রভুগ্রন্থি বলবো, তাহলে এটাও হবে না, কারণ আমরা বলেছে তো এটা মানে প্রভুগ্রন্থি বলি। আর পিটিউটারি মেনলি আমাদের গ্রোথ হরমোন সিক্রেশন করতে সাহায্য করে, গ্রোথ হরমোনের ফাংশনটা করে থাকে হলো আমাদের এই পিটিউটারি, তাহলে সেটাও হবে না। তারপর অপশন সি বলেছে যে অগ্নাশয়। আচ্ছা, অপশন ডি বলেছে থাইরয়েড। থাইরয়েড থেকে আমাদের থাইরয়েড মানে থাইরক্সিন নামক হরমোন রিলিজ হবে, যেটা আমাদের মেটাবলিজমে সাহায্য করবে, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি অগ্নাশয়। কারণ আমাদের অগ্নাশয় এমন একটা অর্গান যেটা একটা মিক্সড মানে মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে, যার মধ্যে বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুটো পার্টই থাকছে। বহিঃক্ষরা যেই পার্টটা সেটা আমাদের ডাইজেশনে অংশ নেবে, অন্তঃক্ষরা যেই পার্টটা, এবার চলে আসলাম কোয়েশ্চেনের মধ্যে, যে অন্তঃক্ষরা যে অংশটা তার মধ্যে আবার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে যে অংশটা থাকবে, সেটা আমাদের এই ইনসুলিন হরমোনটাকে ক্ষরিত করতে সাহায্য করবে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ। দেখুন আলটিমেটলি এই আলফা বিটা, আলফা বিটা দুটো রকমের হয়, সেটা আমরা এখন আপাতত এইটুকুই জেনে রাখুন যে বিটা কোষ থেকে এই ইনসুলিন হরমোনটা রিলিজ হয়। আর এটা আমাদের এই হরমোন রক্তের, আমরা জানি এটা ডায়াবেটিস। ডায়াবেটিস মানে কি? যেটা আমাদের রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ কতটা করছে, তা সেটা নিয়ন্ত্রণ। ডায়াবেটিস হলেই আমরা জানি যে ব্লাডের পরিমাণ চেক করতে হয়, তা সেটাই হলো এর এক্সপ্লেনেশন। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আজকে পরের কোয়েশ্চেন হলো ক্ষুদ্রান্তের শোষণ তলে ক্ষেত্রফল বৃদ্ধি করে কোনটি? ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত শোষণ যে শোষণ তল, তার যে ক্ষেত্রফল বৃদ্ধি করছে। অপশন এ বলেছে সিলিয়া। সিলিয়া কি? সিলিয়া এবারে সিলিয়া চরণ অঙ্গ হয়ে গেল, সেটা তো একদমই না। ফ্লাজেলাও তাই, ফ্লাজেলা কি? চলন অঙ্গ, সেটা কখনোই তো ক্ষেত্রফল বৃদ্ধি করবে না, এটাও হবে না। তারপর বলেছে ভিলাই নাকি কোনোটি না। আমরা পার্ট ওয়ান বর্ণন সময় বলেছিলাম যে ভিলাই যে অংশটা সেটা আমাদের আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে থাকবে, আর সেটা আমাদের কিন্তু এই ক্ষেত্রফল শোষণের ক্ষেত্রফলের বৃদ্ধিতে সাহায্য করবে, তাই অপশন হয়ে যাচ্ছে ভিলাই। আর ভিলাইটা কেমন দেখতে হয় সেটা বলেছিলাম, যে এটা আঙুলের মতো দেখতে হয়, আর এটা ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে থাকছে। এটাই এক্সপ্লেনেশন। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলেছে পিত্তরস কোথায় জমা হয়? ফার্স্ট অপশন বলেছে অপশন এ যকৃৎ, অপশন বি পিত্তাশয়, অপশন সি অগ্নাশয়, অপশন ডি প্লীহা। তাহলে যকৃৎ, যকৃৎে কি হবে? যে যকৃৎ আমাদের, যকৃতের পিত্তরসটা আমার উৎপন্ন হয়, পিত্তরসটা উৎপন্ন হচ্ছে, জমা থাকছে না কিন্তু, তাই আমরা তাকে এলিমিনেট করলাম। তারপর বলেছে যে আগে একটা কোয়েশ্চেন ছিল যে বলেছিল যে যেখানে আমাদের পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়, তাহলে বুঝতে পারছেন তো যে কোয়েশ্চেনের টুইস্ট। যখন আমরা বলবো যে কোথা থেকে পিত্তরস উৎপন্ন হয়, তখন কিন্তু আমরা যকৃৎ করব, কিন্তু এখানে বলেছে কোথায় জমা হয়। প্রথমবারে আমাদের কোয়েশ্চেনটা একবারে বুঝতে না পারলে দুবার করে পড়তে হবে, কিন্তু ভুল করা যাবে। যে জমা হয় কোথায়, উৎপন্ন হয় বললে করবো যকৃৎ, কিন্তু বলেছে জমা, জমা কোথায় হবে? সেকেন্ড অপশন বলেছে পিত্তাশয়। আচ্ছা, থার্ড বলেছে অগ্নাশয়, অগ্নাশয় থেকে তো অগ্নাশয়ের রস স্ফুরিত হয় বা জমা হয়, এটা হবেই না, এলিমিনেট করলাম। তারপর বলেছে প্লীহা, প্লীহাটা কি? প্লীহাটা একটা লসিকা গ্রন্থি, এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে? অপশন মানে অ্যান্সার বেরোবে পিত্তাশয়, কারণ পিত্তাশয়, পিত্তাশয়ের মধ্যে পিত্তাশয় রসটা জমা হচ্ছে, এটাই আমাদের ছিল। আর এক্সপ্রেশন হিসেবে বলতে পারি যে যকৃতে পিত্ত রস তৈরি হওয়ার পর তা পিত্তনলীর মাধ্যমে এসে পিত্তাশয় জমা হয়, পিত্তাশয় মানে গল ব্লাড। যারা মোটামুটি শুনেই থেকেছেন গল ব্লাডার স্টোন হয়, গল ব্লাডার বাদ দিতে হয় স্টোন হলে, তো এই পিত্তাশয়ের এই গল ব্লাডার কিন্তু আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কেননা এটা আমাদের ফ্যাট জাতীয় খাদ্যটাকে পরিপাকে সাহায্য করে, তাই কোনো পার্টকেই আমরা মানে অবহেলা করতে পারবো না, সব পার্ট গুলোই আমাদের ইম্পর্টেন্ট। কেননা যাদের গল ব্লাডার একবার অপারেশন হয়ে যায়, তাদের কিন্তু রেড মিট জাতীয় খাদ্য বা ফ্যাট, হাইলি ফ্যাট কনজিউম করা রেস্ট্রিক্টেড থাকে। আশা করছি ক্লিয়ার। চলে আসুন নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে পরিপাকের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? আমাদের যে পরিপাকটা হচ্ছে তারপর যে প্রোটিন কিসে রূপান্তরিত হচ্ছে? অপশন এ বলেছে যে গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজ,
গ্লুকোজ আমরা জানি যে আমাদের মোটামুটি যে আমাদের প্রেশার ফল করলে কিছু হলে বা একটুখানি গরমকালে বেশি ঘামলে টায়ার্ড এসে আমরা কি খাই, গ্লুকন ডি বা গ্লুকোজ ইনটেক বা মানে আমরা গ্লুকোজ মানে হলো কার্বোহাইড্রেট বেসড খাবারটাকে বলবো, সেটা কিন্তু প্রোটিন বেসড খাবার হবে না। তাহলে গ্লুকোজটাকে আমরা প্রথমে এড করবো। প্রোটিন জাতীয় যেহেতু কোয়েশ্চেনে বলেছে তাহলে সেটা ফ্যাটি অ্যাসিড হবেই না। ফ্যাটি অ্যাসিড মানে কি, ফ্যাটি অ্যাসিড মানে যখন অপশন দেখবো তখনই বোঝার চেষ্টা করবো ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাট রিলেটেড, সেটা কিন্তু প্রোটিন রিলেটেড হবে না, তাহলে এলিমিনেট করছি। তারপর বলেছে অ্যামাইনো অ্যাসিড, আচ্ছা তারপর বলেছে গ্লিসারল। গ্লিসারলও বলবো না, কারণ আমাদের জানি যে আমরা পড়েছি থিওরি পার্টে যে ফ্যাট জাতীয় খাবারটা ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত হচ্ছে, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে, যে প্রোটিন জাতীয় খাবারটা আমাদের এই অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। তো সেখানে ব্যাখ্যা হিসেবে কি বলেছে, যে প্রোটিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড, কি অ্যামাইনো অ্যাসিড হলো একটা পলিমার শৃঙ্খল, আর যেটা পরিপাক প্রক্রিয়ায় বিভিন্ন প্রোটিওলাইটিক উৎসেচক যেমন পেপসিন ট্রিপসিন প্রোটিনকে ভেঙে ভেঙে তার গঠনগত একক বা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে। এই যে পেপসিন টেপসিন আমরা দুই রকম এনজাইম বললাম, আগে অনেকবার বলেছি আবারও বলে দিচ্ছি। পেপসিনটা কোথায় থাকছে, এই পেপসিন উৎসেচকটা আমাদের পাকস্থলীতে থাকবে, ট্রিপসিন আমাদের অগ্নাশয়ের মধ্যে সিক্রেশন হয়ে অগ্নাশয়ের ওই প্রোটিন জাতীয় খাদ্যকে সাহায্য করবে, পেপসিনটা পাকস্থলীতে সেই প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে থাকে। আশা করছি ব্যাখ্যাও ক্লিয়ার, কোয়েশ্চেনটাও ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে পৌষ্টিক নালীর কোন অংশে পাচন ক্রিয়া প্রায় হয় না বলেছে, কিন্তু নাটা মনে রাখতে হবে। অপশন এ বলেছে মুখবিবর। আচ্ছা আমাদের তো আমরা যখন থিওরি পার্টটা পড়িয়েছি, আচ্ছা অপশন গুলো তার আগে বলে নিই। মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত না বৃহদান্ত। মুখবিবর আমরা মুখে খাবার যখন দিই তারপরেই কিন্তু তার সাথে লালা রস মিশ্রিত হয়, সেখান থেকে কিন্তু ডাইজেশন শুরু হয়ে যাচ্ছে, তাহলে তাই মুখবিবর হবে না, এলিমিনেট করলাম। তারপর কি বলেছে যে পাকস্থলী, পাকস্থলীতে হবেই, পাকস্থলীতে যেহেতু পাকস্থলী থেকে এই সেল সিক্রেশন হয়, তাহলে এটা কিন্তু একদম মানে অন্যতম একটা ব্যাপার যে পাকস্থলীর ডাইজেশনের একটা প্রধান ভূমিকা নিয়ে থাকে, তাহলে এটাও হবে না। তারপর বলছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তেও পরিপাক আর শোষণটাই বেশি হয়, পরিপাকও হয়, কেননা ক্ষুদ্রান্তে আমরা জেনেছি যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিন রকম খাদ্যে পরিপাকে সাহায্য করে, তাহলে এটাও এলিমিনেট করব। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার উইল বি বৃহদন্ত। কারণ আমরা এই যে জায়গায় পৌঁছে গেছি বৃহদন্ত মানে যেখানে বহিষ্করণ হবে খাদ্যে, সেখানে এখন পরিপাক হওয়ার কোনো জায়গা নেই, তাই এটা হয়ে গেল বৃহদন্ত। আশা করছি ক্লিয়ার। চলে আসবে নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে ট্রিপসিন নামক উৎসেচকটি পাওয়া যায় কোন রসে, ট্রিপসিন নামক উৎসেচকটি পাওয়া যায় কোন রসে। অপশন এ বলেছে লালা রস, অপশন বি বলেছে পিত্তরস, অপশন সি বলেছে অগ্ন্যাশয় রস, অপশন ডি বলেছে আন্ত্রিক রস। তাহলে লালা রস থেকে কি হয়, লালা রস থেকে টায়ালিন নিশ্চিত হয়, টায়ালিনটা আমাদের শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করছে, তাহলে এটা হবে না। তারপর বলেছে পিত্তরস, পিত্তরসে তো কোনো এনজাইম থাকে না, পিত্তরসে কি থাকে, আমি পার্ট ওয়ানে বলেছিলাম পিত্তরসে বিভিন্ন আমাদের পিত্ত রঞ্জক থাকে, পিত্ত লবণ থাকে, মানে পিত্ত রঞ্জক হিসেবে বলেছিলাম কি থাকে, বিলিরুবিন বিলিভার্ডিন এই জাতীয় থাকে। তারপর আর পিত্ত লবণ হিসেবে সোডিয়াম থাইরেট এই জাতীয় পদার্থ থাকে, তাহলে পিত্তরস হলো না। তারপর বলেছিল অপশন সি অগ্ন্যাশয় রসেও কিন্তু এই আহ অগ্ন্যাশয় রস, অগ্ন্যাশয় রসে কি থাকবে, ইরেপসিন, আর আপনার ইরেপসিন মল্টেজ আর শুক্রজাতীয় উৎসব থাকবে, এটা হবে না। তারপর বলেছে আন্ত্রিক রস, তাহলে ট্রিপসিনটা কোথায় থাকছে, ট্রিপসিন আমাদের এই আন্ত্রিক রসে থাকছে। আন্ত্রিক রস বলতে যেটা আমাদের অন্ধ্র থেকে নিঃসৃত হয় তাকেই আমরা কি বলবো, সে আন্ত্রিক রস। এই ট্রিপসিনের একটি গুরুত্বপূর্ণ মানে ব্যাখ্যা হিসেবে বলতে পারি যে ট্রিপসিনের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন ভঙ্গকারী উৎসেচক একটা ট্রিপসিন, যেটা একটি অগ্ন্যাশয় থেকে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রূপে ক্ষরিত হয় এবং ক্ষুদ্রান্তে এসে সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়ে প্রোটিন পরিপাকে এটা অংশ নিয়ে থাকে। আশা করছি ক্লিয়ার। তাহলে ট্রিপসিন আমাদের একটা পরিপাককারী অংশ যেটা আমাদের আন্ত্রিক রসে দেখা যায়। এটাই ছিল আমাদের আজকের এই কোয়েশ্চেনের অ্যানালাইসিস। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন বলছে যে HCl এর প্রধান কাজ কি, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর প্রধান কাজটা কি। অপশন এ বলেছে ফ্যাট পরিপাক করা, অপশন বি বলেছে শর্করা পরিপাক করা, অপশন সি বলেছে জীবাণু ধ্বংস করা, না ডি বলেছে খাদ্য শোষণ করা। ফ্যাট পরিপাক করা,
ফ্যাট পরিপাক করা কার কাজ? লাইপেজ উৎসেচক ফ্যাট পরিপাকে সাহায্য করে, তাহলে এটা হবে না। তারপর বলেছে শর্করা পরিপাক, আমরা জানি যে অ্যামাইলেজ শর্করা পরিপাকে সাহায্য করে, এটাও হবে না। তারপর জীবাণু ধ্বংস করা, আচ্ছা। খাদ্য শোষণ, খাদ্য শোষণ কোথায় হয়? ক্ষুদ্রান্তের ভিলাই নামক অংশে খাদ্য শোষিত হয়, তাহলে এটাও হবে না। অ্যান্সার উইল বি জীবাণু ধ্বংস করা। কেননা দেখুন আপনারা HCl যখন টার্মটা শুনবেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা পাকস্থলী থেকে নিঃসৃত হয়, একটা অ্যাসিড কি, অ্যাসিড শুনলেই আমরা মানে একটা ধারণা করতে পারি যেটা কোনো জার্মকে নষ্ট করবে। তা সেখান থেকে আমরা মনে রাখতে পারি যেটা মানে জীবাণু ধ্বংস করে। মানে শরীরে কোনো মানে অযোজিত কোনো যদি ব্যাকটেরিয়া প্রবেশ করে, তাহলে মানে খাবারের মধ্যে তো আমরা অনেক জার্মসও খেয়ে নিই, মানে অনেক জীবাণু অনেক কিছু খেয়ে নিই, তাহলে আমাদের কিন্তু সেই আমাদের বডির মধ্যেই কিন্তু সেই ফাইট শুরু হয়ে যায় পাকস্থলীতে, যে ও কিন্তু সাহায্য করে পাকস্থলী আমাদের সেই অযোজিত যে খাবারগুলো, যে ব্যাকটেরিয়া বা জার্মস গুলো ঢোকে তাদের ধ্বংস করার জন্য। আশা করছি ক্লিয়ার। চলে আসুন নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে পরিপাকের পর শর্করা কিসে রূপান্তরিত হয়? এই যে ডাইজেশন হলো, তারপরে শর্করা জাতীয় খাদ্য, শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কিসে রূপান্তরিত হচ্ছে? অপশন এ বলেছে অ্যামাইনো অ্যাসিড, অপশন বি বলেছে গ্লুকোজ, সি বলেছে ফ্যাটি অ্যাসিড, অপশন ডি বলেছে গ্লিসারল। আচ্ছা, অপশন এ বলেছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি? আমরা জানি প্রোটিন জাতীয় খাবার, সেটা ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড জাতীয় মানে পলিমার তৈরি করে, সেটা তো তাহলে এটা হবেই না, এলিমিনেট করছি। তারপর বলেছে গ্লুকোজ, গ্লুকোজ তারপর বলেছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে কি? ফ্যাটি অ্যাসিড ফ্যাট রিলেটেড, ফ্যাট জাতীয় খাদ্য রূপান্তরিত হবে, তাহলে এটাও হবে না। তারপর বলেছে গ্লিসারল। গ্লিসারল ফ্যাট জাতীয়, আমরা জানি যে মানে ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে রূপান্তরিত হয়, তাহলে গ্লিসারলও এখানে হবে না, এলিমিনেট করছি। তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার উইল বি গ্লুকোজ। কেননা শর্করা জাতীয় খাদ্য পরিণত হচ্ছে আপনার গ্লুকোজে, আর এই গ্লুকোজ রক্তে শোষিত হয়ে কোষে শক্তি উৎপন্ন করে। এর জন্যই আমাদের যখন লো প্রেশার হয় বা দুর্বল অনুভব করি, তখন আমরা গ্লুকোজ জাতীয় খাবার ইনটেক করি, তাতে আমাদের শক্তি ইনস্ট্যান্ট বডিতে তৈরি হয়। কারণ গ্লুকোজ সরাসরি রক্তে মিশে যায়, রক্ত সেই গ্লুকোজটাকে শোষিত করে ইনস্ট্যান্ট আমাদের শক্তি উৎপন্ন করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে মানব দেহের কোন অঙ্গে ইউরিয়া সংশ্লেষিত হয়? মানব দেহে মানে হিউম্যান অর্গানে কোন অংশে ইউরিয়াটা সংশ্লেষিত হবে? অপশন এ বলেছে বৃক্ক, অপশন বি বলেছে ফুসফুস, অপশন সি বলেছে যকৃৎ, আর অপশন ডি বলেছে আপনার অগ্নাশয়। আচ্ছা, আমরা জানি মানে অপশন এ বলেছে বৃক্ক, কিন্তু আমরা জানি বৃক্কে ইউরিয়া ইউরিয়া জাতীয় পদার্থ বৃক্কে কি হয়? ফিল্ট্রেশন হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এই অঙ্গে সংশ্লেষিত হয় না, কেন টার্মসটা বলেছে কিন্তু সংশ্লেষিত। অপশন দেখেই কিন্তু প্রথমেই বৃক্ক দেখে রাইট করে দেবেন না, পরের অপশন গুলো পড়বে, তাহলে বৃক্ক কিন্তু হবে না। বৃক্ক আমাদের ইউরিয়া জাতীয় পদার্থকে ফিল্ট্রেশন করতে সাহায্য করবে বা সেই মূত্র থেকে বার করে দিতে সাহায্য করবে, এটা কখনোই সংশ্লিষ্ট নয়। তারপর বলছে ফুসফুস, ফুসফুস কি করে? আমাদের গ্যাসীয় আদান প্রদান করে, এটাও হবে না। তারপর বলেছে যকৃৎ, আচ্ছা। তারপর বলেছে অগ্নাশয়। অগ্নাশয় একটা কি? অগ্নাশয় থেকে আমাদের পাচক হরমোন সিস্টেম করবে, এই ইউরিয়ার সাথে রিলেটেড নয়, তাহলে এটাও হবে না। কি হয়েছে? অ্যান্সার উইল বি যকৃৎ। কারণ যকৃৎ আমাদের কি করবে? মানবদেহে ইউরিয়া জাতীয় পদার্থকে সংশ্লিষ্ট করতে সাহায্য করবে। ব্যাখ্যা হিসেবে কি বলবো? যে প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন অ্যামোনিয়া একটি বিষাক্ত পদার্থ, এই যকৃতে অনিথিন চক্রের মাধ্যমে এই অ্যামোনিয়া ক্ষতিকারক ইউরিয়াতে রূপান্তরিত হয়, যা পরে বৃক্কের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। আমাদের এই যে যকৃতে যে এই যে ভাঙছে মানে ইউরিয়া থেকে যে অ্যামোনিয়া হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলবো আমরা অনিথিন চক্র। আর আমাদের কিডনি কি করবে? সেই ইউরিয়া জাতীয় পদার্থকে আমাদের শরীর থেকে বার হতে সাহায্য করবে, কিন্তু সংশ্লেষিত কে করবে? আমাদের যকৃৎ। তাই অপশনটা হয়ে গেল যকৃৎ। আশা করছি ক্লিয়ার। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের সংযোগস্থলে অবস্থিত অংশটি কোনটা? ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত তার সংযোগস্থলে কোন কি অবস্থিত থাকবে? অপশন এ বলেছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স যেটা আমাদের শরীরের একটা নিষ্ক্রিয় অঙ্গ, পার্ট 1 পড়ানোর সময় বলেছিলেন, যেটা কিন্তু আমাদের কি করে কোনো কাজে লাগে না, একটা নিষ্ক্রিয় অঙ্গ, সেটা আমাদের সিকামের সাথে যুক্ত থাকবে, তাহলে সেটা হবে না। তারপর সিকাম,
সিকাম টু বৃহদন্তের একটা অংশ, সেটাও হবে না। তারপর বলেছে কোলন। আচ্ছা, তারপর বলেছে মলাশয়। মলাশয়টা কি? যেটা আমাদের শরীর থেকে মানে এক্সক্রিশন পার্ট হিসেবে যে অংশটা থাকবে সেটাকে আমরা মলাশয়, যেখানে মানে মল জমা হবে সেটা মলাশয়, মলের আশয় আর কি বলতে গেলে, তাহলে সেটাও হবে না। তাহলে তাহলে অ্যান্সার উইল বি কোলন। কোলনটা কি? যেখানে আমাদের ক্ষুদ্রান্ত আর বৃহদন্তের এই দুটোর মিলন স্থল বলবো আর কি, সংযোগ স্থল। তার সেটাই বলেছে এখানে অ্যানালিসিস করা হয়েছে যে সিকাম হলো বৃহদন্তের প্রথম অংশ যা একটি থলির মতো এবং ক্ষুদ্রান্তের ইলিয়ামের সাথে যুক্ত থাকে। এই সংযোগস্থলে ইলিওসিকাল কপাটিকা থাকে যা খাদ্যের বিপরীতমুখী প্রবাহকে রোধ করে। কেননা আমরা আমরা আমাদের যে খাদ্যের ডাইজেশন হয়ে বহিষ্করণ হবে সেটা তো একমুখী হবে, বিপরীতমুখী তো হতে পারে না, না তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। তো আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা বলছে কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? কোন ভিটামিনটা আমাদের যকৃতে সঞ্চিত হচ্ছে? অপশন এ বলেছে ভিটামিন সি, অপশন বি বলেছে ভিটামিন ডি, অপশন সি বলেছে ভিটামিন, কোনটি নয়। অপশন সি, অপশন সি তো জলে দ্রবণীয়, তাহলে এটা হবে না। অপশন বি ও জলে দ্রবণীয়, এটাও হবে না। তারপর ভিটামিন ডি আর উপরে এটা কি হয়ে যায়? ভিটামিন ডি। যাতে আমাদের যকৃতে কি হয়, যেটা যকৃতে আমাদের ফ্যাট ভিটামিন ডি আমাদের বডিতে সংশ্লেষিত হচ্ছে কোথা থেকে? যকৃৎ থেকে, যেটা আমাদের এই ইয়েতে সাহায্য করছে। পরের কোয়েশ্চেন বলেছে টাইলিন কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? টাইলিন প্রোটিন, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে পেপসিন। টাইলিন তো হবেই না, এলিমিনেট করছি। তারপর বলেছে ফ্যাট, আমাদের লাইপিড জাতীয় উৎসেচক যেটা আমাদের ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করছে, তাহলে এটাও হবে না। তারপর বলেছে শ্বেতসার। তারপর ভিটামিন, ভিটামিন তো এখানে ভিটামিন পরিপাক ওইভাবে কোনো উৎসেচক দ্বারা তো হবে না, তো এটা এলিমিনেট করছি। কারণ ভিটামিন আমাদের কি হবে? সরাসরি শোষিত হবে। আর অপশন হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে শ্বেতসার। কেননা আমাদের টাইলিন যেটা আমাদের লালা গ্রন্থিতে থাকে বা স্যালিভারি গ্ল্যান্ডে, যেটা আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করছে। আশা করছি ক্লিয়ার। তোমরা একবার এইগুলো ব্যাখ্যাগুলো নিজেরা পড়ে নিও। চলে আসি নেক্সট পয়েন্টে। পরের কোয়েশ্চেন বলেছে পাকস্থলীতে খাদ্যের অর্ধপাচিত মণ্ডকে কি বলবো? পাকস্থলীতে যে খাদ্যের পুরুষ পাচিত হচ্ছে না, সেই অর্ধপাচিত যে মণ্ড তাকে আমরা কি বলবো? অপশন এ বলেছে কাইল, অপশন বি বলেছে গোলাস, অপশন সি বলেছে কাইম, অপশন ডি বলেছে কোনটি। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে কাইল যেটা বলেছে, কাইলটা কি? কাইলটা হলো ক্ষুদ্রান্তের পরিপাক, ক্ষুদ্রান্তে যে পরিপাক হয় তারপরে যে ফ্যাট শোষণ হয়ে দুধের মতো যে তরল পদার্থ থাকে তাকে আমরা বলবো কাইল। তাহলে এটা হবে না। কাইলটাকে তার ডাইজেশন যে দুধের মতো তরল পদার্থ সেটা কাইল, তাহলে সেটা হবে না। আর বুলাসটা কি? বুলাসটা হলো আমাদের মানে মুখগহ্বর থেকে খাদ্য চেবানোর পরে যে একটা পিচ্ছিল মন্ড তৈরি হবে সেটা হলো বুলাস, এটাও হবে না। তাহলে এটা অপশন বলে যে কাইম, আর কোনোটি তো হবে না, এটা হয়ে যাবে কাইম। কাইম অংশটা কি? অর্ধপাচিত মন্ড। দেখুন এই টার্মস দুটো মনে রাখবেন, কাইম আর কাইম। কাইম যেটা যুক্ত আছে সেটা হলো একটা অর্ধপাচিত মন্ড, আর কাইলটা হলো আফটার ডাইজেশন যে দুধের মতো তরল পদার্থ পড়ে থাকে তাকে আমরা বলবো কাইল। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। আর ব্যাখ্যা হিসেবে কি বলতে পারি যে পাকস্থলীতে খাদ্য এসেল এবং পেপসিনের সাথে মিশে যে অর্ধতরল আম্লিক মন্ডে পরিণত হয় তাকেই আমরা কাইম বলবো। আর কাইম এরপরে ক্ষুদ্রান্তে প্রবেশ করে, মানে পাকস্থলী থেকে সেটা ক্ষুদ্রান্তে প্রবেশ করছে, ক্ষুদ্রান্তের ডিউরিনামে প্রথম অংশ সেখানে গিয়ে পৌঁছাচ্ছে, সেটাই হলো ব্যাখ্যা হিসেবে বলতে পারি। আশা করছি ক্লিয়ার সবার কাছে কোয়েশ্চেনটা। আর অপশন গুলো কেন হলো না, এলিমিনেট করলাম সেটাও ক্লিয়ার। আজকে আমরা নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে অ্যামাইলোলাইটিক উৎসেচক পরিপাক করে কে? অ্যামাইলোলাইটিক উৎসেচক পরিপাক করে কে? প্রোটিন। প্রোটিন কি করবে? প্রোটিন প্রোটিওলাইটিক, প্রোটিওলাইটিকের সাথে জড়িত করতে হলে প্রোটিওলাইটিকের উৎসেচকের সাথে জড়িত হবে প্রোটিন, এটা হবে না। বলেছে কি শর্করা। আচ্ছা, তারপর বলেছে ফ্যাট। ফ্যাট মানে লাইপেজ থেকে, লাইপেজটা ভেঙে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল মানে লাইপেজ বা লাইপোলাইটিক এর সাথে সংযোজিত, তাহলে এটাও হবে না।
তারপর খনিজ লবণ তো হবেই না, কারণ খনিজ লবণ কি, এটা পরিপাকের কোনো প্রয়োজন নেই। ভিটামিন, খনিজ লবণ এগুলো এমনিই শোষণ হয়, মানে পরিপাক করার কোনো দরকার নেই। তাহলে কি পড়ে থাকছে অপশন শর্করা, কারণ শর্করা জাতীয় অ্যামাইলেজ বা শর্করা জাতীয় খাদ্য এই অ্যামাইলোরেটিক উৎসেচের মাধ্যমে পরিপাক হয়ে থাকে। দেখুন এখানে উদাহরণ হিসেবে আমরা টায়ালিন, অগ্ন্যাশয়ের অ্যামাইলেজ এগুলোকে বলতে পারি। আশা করছি ক্লিয়ার। আর আরেকবার আপনারা দরকার হলে ব্যাক করে নেবেন, আমি নিজের বলে যাচ্ছি। যে মানুষের ছেদন দাঁতের সংখ্যা কত, মানে কি বা কত? থিওরি পার্টে আপনাদের সংকেত বুঝিয়ে দিয়েছিলাম, ব্যাখ্যা সহ এখানেও আগেও কোয়েশ্চেনটা এসেছিল দাঁতের, আমি সেখানেও বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, বারবার শুনলে মনে থাকবে। অপশনটা একবার দেখে নিন। অপশন এ বলেছে 4টি, অপশন বি বলেছে 2টি, অপশন সি বলেছে 8টি, অপশন ডি বলেছে 6টি। ইনসিজার আমি কি বলেছিলাম, সংকেতটা 2 1 2 3, 2 1 2 3 আমাদের দুটো চোয়াল, তার মধ্যে ইনসাইজার প্রথমে, ইমোলা, তারপর হলো মুলা। তাহলে আমাদের কি চেয়েছে যে ইনসিজার ছেদন দাগ, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটার নাম্বারটা আমাদের কটা হয়ে যাবে, দুটো। আর এখানে আমরা কি বলবো যে মানুষের মুখের সামনের দিকে থাকা চ্যাপ্টা দাঁতগুলো বা ছেদন দাঁত, আর এইটা খাবার কাটতে আমাদের সাহায্য করে। আর উপরে চোয়ালে কটা থাকে, 4টি, এবং নিচের চোয়ালে 4টি, মোট 8টি ইনসাইজার। ও আচ্ছা, আমাদের তো দুটো করতে হবে, ভুল বলেছি, এখানে 2/2 সংকেতটা লিখেছিলাম, তার সাথে আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে দেখুন এই 2 2 4 আর বাইরে 2 দিয়ে গুণ করে আমাদের 8 হলো। সংকেতটা কিন্তু এইভাবে লিখিয়েছিলাম যে 2 1 2 3 ইনসাইজার, তাহলে 2/2, মানে উপর নিচ মিলে মানে দুটো দুটো, বাইরে একটা ব্যালেন্স, যেহেতু 32 জোড়া, তাই আমি 2 1 2 3 দুটো দিকে 2 1 2 3 লিখবো, তার সাথে আমরা বাইরে 2 দিয়ে গুণ করবো, সেইভাবে আমরা 32 জোড়া সংকেতটা তৈরি করেছিলাম। তাহলে ইনসাইজারের সংখ্যাটা কত হবে, দেখুন মানে দুটো দুটো তো আছেই সংকেতে, তার সাথে বাইরের দুধটা গুণ করে দিচ্ছি, 4 4 4 প্লাস 4 কত, 4, এইভাবে মনে রাখবো। ওইভাবে কিন্তু পরীক্ষায় মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করতে গেলেই কিন্তু ভুলে যাবেন, সংকেত দিয়ে মনে রাখবেন যে 2 1 2 3, 2 1 2 3, তারপর বাইরে 2 দিয়ে গুণ করতে হবে, কেননা দুটো চোয়াল তো উপর নিচ মিলে, সেই হিসাবে মনে রাখবেন, সংকেতটা মনে রাখবেন। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে মানব দেহের কৌশিক নালীর অংশ নয় কোনটা, কোনটা অংশ নয়? এ বলেছে গ্রাসনালী, বি বলেছে ফুসফুস, সি বলেছে বৃহদন্তর, ডি বলেছে পাকস্থলী। আচ্ছা, গ্রাসনালী কি করে? গ্রাসনালী আমাদের খাবারটাকে স্টমাকে পৌঁছে দেয়, তাহলে সেটা পুষ্টিনালীর অংশ, তাহলে এটা অংশ নয় বলেছে, এটা তো হবেই না। ফুসফুস কি করে, ফুসফুস, আচ্ছা। তারপর বৃহদন্ত, বৃহদন্ত একটা পুষ্টিনালীর একদম শেষ অংশ, তাহলে এটা মানে এলিমিনেট হয়ে যাবে, কেননা কোয়েশ্চেনে বলেছে কোনটা অংশ নয়। তারপরে অপশন কি বলেছে, পাকস্থলী তো পৌষ্টিক মানে মানে আমাদের ডাইজেশনের অনেক ভূমিকা পালন করে, সেটা তো অবশ্যই, তাহলে এটাও এলিমিনেট হয়ে গেল, তাহলে কোনটা হয়ে যাবে, ফুসফুস। কারণ আমাদের ফুসফুস কি করে, মানব দেহে যে শ্বসন তন্ত্রে বা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে গ্যাস আদান প্রদানে সাহায্য করে, তাই সেটা তো আমাদের পৌষ্টিক নালীতে কোনো ডাইজেশনে কোনো ফাংশন নেই, তাই সেটা হয়ে গেল উত্তর। আশা করছি ক্লিয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরের কোশ্চেনে বলেছে সাক্কাস এন্টেরিকাস কোথা থেকে নিঃসৃত হয়? অপশন এ বলেছে যকৃৎ, অপশন বি বলেছে অগ্ন্যাশয়, অপশন সি বলেছে আন্ত্রিক গ্রন্থি, অপশন ডি বলেছে লালা গ্রন্থি। দেখুন যকৃৎ থেকে আমাদের পিত্তরস নিঃসৃত হয়, তাহলে এটা হবে না। আশা করছি ক্লিয়ার। যকৃৎ থেকে আমাদের পিত্তরস নিঃসৃত হয়, তাই এটা হবে না। তারপর চলে আসছে যে বলেছে যে অপশন বি কি বলেছে, যে অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় থেকে কি হবে, অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়, তাহলে এটাও হবে না। কারণ আমাদের কোয়েশ্চেনটা কি চেয়েছে, যে সাক্কাস এন্ট্রিকাস এটা আমাদের কোথা থেকে নিঃসৃত হচ্ছে। পরেরটা কি বলেছে, আন্ত্রিক গ্রন্থি, আচ্ছা। তারপরটা বলেছে লালা গ্রন্থি, লালা গ্রন্থি থেকে কি হয়, লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হবে, তাই এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার উইল বি আন্ত্রিক গ্রন্থি। কারণ হতে পারি যে আন্ত্রিক যে গ্রন্থি, সেখান থেকে আমাদের এই সাক্কাস এন্ট্রিকাস
এটা আঞ্চলিক রসে আঞ্চলিক গ্রন্থি থেকে যে মানে আঞ্চলিক রসটা নিশ্চিত হবে সেটার আরেক নাম। মানে এই যে সাক্কাস ইন্ট্রিকাস আপনাদের একটু যে কনফিউজ করার জন্য, আঞ্চলিক রসটা সবাই জানবেন যে আঞ্চলিক গ্রন্থি থেকে, সাক্কাস ইন্ট্রিকাস এই টার্মটা বললেই কিন্তু কেউ আর ভাবেন কি হবে, কনফিউশন হয়ে যাবে, কঠিন কোয়েশ্চেন দিচ্ছে। কঠিন কোয়েশ্চেন করেনি একদমই, দেখে নিন। কারণ আঞ্চলিক রসের আরেকটা নামই হলো সাক্কাস ইন্ট্রিকাস। এবার তাহলে ক্লিয়ার আশা করছি। তাহলে এটাই হলো এর অপর নাম। আর এই ক্ষুদ্রান্তের প্রাচীরে অবস্থিত আঞ্চলিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটা কি করে, খাদ্য পরিপাকে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। এই কোয়েশ্চেনটা আসলে একদমই সবাই সঠিক উত্তরটা করে আসবে, আর কোনো ডাউট থাকবে না। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে যে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে কোনটি? পেপসিনোজেন, পেপসিনোজেনকে পেপসিন পদে মনে রাখবে। আমি উত্তরটা বলে দিতে যাচ্ছিলাম যে প্রোটিন। আচ্ছা প্রোটিন বললাম, দেখে নি এবার অপশন গুলো কি আছে। বলেছে যে কোনটা মানে এটা পরিণত করে কোনটি, কোনটা কাজ করে। অপশন এ বলেছে পিত্তরস, অপশন বি বলেছে ইসেল, অপশন সি বলেছে ট্রিপসিন, অপশন ডি বলেছে আপনার লাইপেজ। আচ্ছা পিত্তরস, পিত্তরস কি করবে? পিত্তরস আমাদের ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক হতে সাহায্য করবে, তাহলে এটা তো হবেই না। কারণ পেপসিনোজেন আর পেপসিনোজেন থেকে পেপসিন, এটা কি প্রোটিন রিলেটেড। প প প প প দিয়ে মনে রাখবি। পেপসিনোজেনেও প আছে, পেপসিনেও প আছে, এটা কিসে মানে প্রোটিন জাতীয় খাদ্যকে রূপান্তর করছে। অপশনটা দেখে নি এই সেল। আচ্ছা তারপর আমরা দেখবো যে ট্রিপসিন, ট্রিপসিনটা কি? ট্রিপসিন আমাদের মানে ক্ষুদ্রান্তে থাকে। এটা কিন্তু এটা এই পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করবে না। আর লাইপেজ কি করে? লাইপেজ ফ্যাট জাতীয় কোনো খাদ্যকে আপনার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হতে সাহায্য করবে, এটাও হবে না। তাহলে অ্যান্সারটা কি হতে হবে? এই সেল। দেখুন কোয়েশ্চেনটা একটু করে ঘুরিয়ে দিয়েছে, আর কিছুই না। কারণ আমরা এবার চলে আসি ব্যাক ক্যালকুলেশন। এই সেল কোথা থেকে নিঃসৃত হয়? এই সেল আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত হয়। আর পাকস্থলী এমন একটা অর্গান যেটা আমাদের কিসে সাহায্য করে? আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে বেশি সাহায্য করে। তাহলে মানে কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে এসেছে, একদমই কঠিন নয়। আমরা যদি মানে পাকস্থলী থেকে কি সিক্রেট হয় মনে রাখি, তাহলেই আমরা উত্তরটা পড়ে আসতে পারবো। তাহলে উত্তর হয়ে যাবে এই সেল। তাহলে এই সেল আমাদের পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর হতে সাহায্য করছে। আশা করছি ক্লিয়ার। ব্যাখ্যা হিসেবে সেটাই বলেছে, আপনারা একটু পড়ে নেবেন। চলে যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয় কোনটিকে? অপশন এ প্রোটিন, অপশন বি ফ্যাট, অপশন সি কার্বোহাইড্রেট, না অপশন ডি। আচ্ছা প্রোটিন, প্রোটিন আমাদের যেটা দেহ গঠনে সাহায্য করছে, তো এটা প্রোটিন বাচক খাদ্য হবে না। তারপর বলেছে আমাদের ফ্যাট, ফ্যাটটা কি? মানে দেখুন প্রোটিন বাচক খাদ্য মানে প্রোটিন স্পেয়ারিং ফুড, মানে প্রোটিনের অ্যাজ আ সাপ্লিমেন্ট। বলছি আর টু ডিটেলসে, দাঁড়ান আগে অপশনগুলো অ্যানালাইসিস করে নিই। ফ্যাট, ফ্যাটটা কি? ফ্যাট জাতীয় খাদ্যের আমাদের সাহায্য করবে, তাহলে সেটাও হবে না। তারপর আমাদের কার্বোহাইড্রেট, তারপর ভিটামিন, ভিটামিন কি? আমাদের ভিটামিন জাতীয় খাদ্য আমাদের রোগ মুক্ত করে, ভিটামিনের ডেফিসিয়েন্সিকে রক্ষা করে, সেটা করবে, তাহলে সেটা হবে না। প্রোটিন জাতীয় খাদ্য, প্রোটিন বাচোয়া খাদ্য হিসেবে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট। কেন? কারণ হিসেবে বলতে পারি যে আমরা কার্বোহাইড্রেট মানে অনেক ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের প্রোটিন জাতীয় খাবারটা অনেক মানে ভেঙে গিয়ে সেটা কার্বোহাইড্রেট রূপান্তরিত হয়। ব্যাখ্যা হিসেবে যেটা বলেছে যে দেহের শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। আমরা অনেক সময় কিটো ডায়েট যখন করি, কিটো ডায়েটে যখন থাকি, তখন কিন্তু আমরা কার্বোহাইড্রেট খাই না। তখন আমরা প্রোটিন খাবারটা বেশি খাই, কিন্তু আমাদের কার্বোহাইড্রেটটাও কিন্তু শরীরের দরকার। কারণ এটা শক্তির প্রধান উৎস। এজন্য দেখবেন কিটো ডায়েট অনেকদিন ধরে করলে আমরা দুর্বল হয়ে পড়ি। আর তারপরে কি বলেছে? খাদ্য পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকলে দেহের শক্তি উৎপাদনের জন্য প্রোটিনকে ব্যবহার করে না। ফলে প্রোটিন তার প্রধান কাজ করতে পারি। এই কারণে কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচোয়া খাদ্য আমরা বলতে পারি। প্রোটিন বাচোয়া খাদ্য কাকে বলবো? কার্বোহাইড্রেটকে আমরা প্রোটিন বাচোয়া খাদ্য বলবি। কারণ কারণটা এখানে আমরা বলে দিলাম। চলে যাই নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলছে যে কোন উৎসেচকটি দুগ্ধ প্রোটিনকে পরিপাক করে? দুধ জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে কোন উৎসেচক? আচ্ছা অপশন গুলো দেখে নি। অপশন এ বলেছে পেপসিন, অপশন বি বলেছে রেনিন, অপশন সি বলেছে অ্যামাইলেজ, অপশন ডি বলেছে কি লাইপেজ। এবার আপনারা মানে ভেবে দেখুন যে কি হতে পারে। অপশন এ যেহেতু পেপসিন, পেপসিন কি? পেপসিন প্রোটিন জাতীয় খাদ্যকে রূপান্তর করতে সাহায্য করছে, তাহলে এটা হবে না। রেনিন, আচ্ছা
আর অ্যামাইলেজ কি? অ্যামাইলেজ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে, এটাও হবে না। লাইপেজও হবে না, লাইপেজ মানে যেটা ফ্যাট জাতীয় খাদ্যকে রূপান্তরিত করতে সাহায্য করেছে। কোয়েশ্চেনটা কি দিয়েছে? দুগ্ধ প্রোটিন। আমরা কোনো মানে দুগ্ধ প্রোটিনটা মানে বেশি আমরা মনে রাখবো যে বাচ্চা বয়সে, মানে যখন আমরা অল্প বয়সে থাকি, মানে বেশি দুধ জাতীয় খাবার যারা বেশি খায়, বাচ্চারা যখন দুধ জাতীয় ডেয়ারি মানে খাবারটা বেশি খায়, সেটাতে সাহায্য করে আমাদের এই রেনিন। রেনিন নামক যে উৎসেচক, সে আমাদের এই দুগ্ধ প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করবে। দেখো ব্যাখ্যা হিসেবে সেটাই বলা হচ্ছে, রেনিন নামক উৎসেচকটি মূলত শিশুদের পাকস্থলীতে পাওয়া যায়, যেটা এটি দুধের প্রোটিন কেসিনকে ক্যালসিয়ামের উপস্থিতিতে অদ্রবণীয় ক্যালসিয়ামে প্যারাক্সিনেট পরিণত করে, যা পরে পেপসিনের মানে পেপসিন দ্বারা পাচিত হয়। আশা করছি ক্লিয়ার। তাহলে এখানে হয়ে যাবে রেনিন। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। পরে কোয়েশ্চেন বলেছে পরিপাক তন্ত্রের কোন অংশে জল শোষিত হয়? আমাদের যে পরিপাক তন্ত্র, যে পরিপাক তন্ত্রের সেখানে কোথায় জলটা মানে শোষণ হচ্ছে? অপশন এ বলেছে ক্ষুদ্রান্ত, অপশন বি বলেছে গ্রাসনালী, অপশন সি বলেছে বৃহদন্ত, অপশন ডি বলেছে মুখবিবর। আচ্ছা আমরা ব্যাকভাবে চাই। মুখগহ্বর, মুখগহ্বরে তো আমরা কি করি? মুখগহ্বর থেকে যে কোনো খাবার খাচ্ছি, কিন্তু এটা কি বলেছে? জল শোষণ, পরিপাক তন্ত্রে জল শোষিততে সাহায্য করছে, কিন্তু মুখগহ্বর সেটা আমরা জেনেছি ফার্স্ট পার্টে, সেটা আমাদের শর্করা জাতীয় খাদ্যকে পরিপাকে বেশি সাহায্য করে, কেননা মুখোদ্দীপকের মধ্যে আমাদের টাইলিন নামক একটা উৎসেচক থাকে লালা রসে, তার জন্য। তাহলে এটা আমরা এলিমিনেট করবো প্রথমে, এটা হলো না। তারপর বলেছে বৃহদন্ত। বৃহদন্ত কি করে? আচ্ছা বৃহদন্ত। তারপর বলেছে গ্রাসনালী। গ্রাসনালীও আমাদের জল জল তো শোষণ মানে জল মানে শোষিত পরিপাকে অংশ নিচ্ছে, মানে খাবারটা ওই একটা চলনের মাধ্যমে গিয়ে স্টমাকে পৌঁছাচ্ছে, এটাও হবে না। শুধু জল শোষিত হচ্ছে এরকম তো নয়, পরিপাকও হচ্ছে। তারপর ক্ষুদ্রান্তেও আমাদের মানে পরিপাক শোষণ দুটোই হচ্ছে, কিন্তু এখানে কোয়েশ্চেনটা দিতে বলেছে শুধু জল শোষণ, তাহলে শুধু জল শোষণ কোথায় হবে? এটা বৃহদন্ত। তাহলে অ্যান্সার উইল বি বৃহদন্ত। কেননা বৃহদন্ত্রে যে বৃহদন্ত অংশে যখন পৌঁছাবো, সেই অংশে অলরেডি কিন্তু আমাদের যে হলোজাইক কোষটির যে ভাগগুলো আগে মানে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ সবগুলোই হয়ে গেছে, সেখানে শুধু বহিষ্করণ পার্টটা পড়ে থাকছে অবশিষ্ট। সেই অংশে আমরা কিন্তু আর কিন্তু পরিপাকে অংশ করবে না, সেই অংশে আমাদের জল শোষণ হবে। মানে কোনো যদি যদি মনে করে থাকে বডি যে আরো কিছু জল শোষিত করতে পারে বৃহদন্ত্রগুলো, সেটা কাজ করবে, বা কোনো খনিজ লবণ এগুলো যদি শোষণ করতে পারে সেটা করবে, আর কোনো ফাংশন নেই। তাই এই অপশনটা হয়ে এই একটু দেখে নেবেন, এটাই বলা হয়েছে যে যদিও ক্ষুদ্রান্তে কিছু জল শোষিত হয়, তবে জল শোষণের প্রধান কাজটা বৃহদন্তই করে থাকে, আর বৃহদন্ত অপচ্য খাদ্য থেকে অতিরিক্ত জল শোষণ করে মলকে ঘন করে তোলে। আশা করছি ক্লিয়ার। কেননা আহ আমরা দেখেছিলাম ডিসঅর্ডার হিসেবে ডায়রিয়া যখন হয়, আমাদের মলের সঙ্গে অনেক জল বেরিয়ে যায়। আমাদের তো সব নিত্যদিন ডায়রিয়া হয় না, তো বৃহদন্ত কিন্তু ওই কিছুটা জল শোষণ করে নেয়। আমাদের যখন এই ডাইজেস্টিভ সিস্টেমে গন্ডগোল হয়, তখনই আমাদের ডায়রিয়া হয়ে থাকে, তখনই আমাদের কিন্তু অনেক মলের সাথে জল বেরিয়ে যায়। আশা করছি ক্লিয়ার কনসেপ্টটা। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেন বলেছে জন্ডিস রোগে শরীরের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? জন্ডিস, তো অপশন বলেছে অপশন এ বৃক্ক, অপশন বি বলেছে হৃৎপিণ্ড, অপশন সি বলেছে যকৃৎ, অপশন ডি বলেছে ফুসফুস। আচ্ছা বৃক্কটা কি? বৃক্ক বা কিডনি, এটা হলো আমাদের রেচন অঙ্গ, এটা তো জন্ডিস রিলেটেড নয়, প্রথমে এলিমিনেট করছি। তারপর বলেছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড আমাদের ব্লাড সার্কুলেশনে সাহায্য করবে, এটা তো জন্ডিস রিলেটেড নয়, তো এটা আমরা এলিমিনেট করবো। তারপর কি বলেছে? অপশন সি যকৃৎ, আর তারপর বলেছে ফুসফুস। ফুসফুসটা কি? ফুসফুস আমাদের রেসপিরেশন বা গ্যাসের আদান প্রদানে সাহায্য করছে, এটা কিন্তু জন্ডিস রোগের কারণ হবেই না, এলিমিনেট করব। তাহলে আমরা কি হয়ে যাবে? যকৃৎ। অ্যান্সার উইল বি যকৃৎ। কারণ যকৃৎ আমাদের পিত্ত রস যেটা, সেটাকে সিক্রেশন করবে, সেই পিত্ত রস আবার পিত্তাশয়ে গিয়ে জমা হবে, পিত্তাশয় মানে হলো গল ব্লাডার। আর সেটা আর আমরা যেটু ফার্স্ট পার্টে পড়েছিলাম যে ওর মধ্যে থেকে কি হবে, যে পিত্ত লবণ তৈরি হবে, পিত্ত লবণ আবার বা পিত্ত রসে তার মধ্যে একটা পিত্ত রঞ্জক থাকে। আমি লিখে দিয়েছিলাম ফার্স্ট পার্টে যে পিত্ত রঞ্জক, তার মধ্যে বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো থাকে। বুঝতে পারছেন? আপনি যখন জন্ডিস মানে রক্তে যখন করতে বলে ব্লাড কাউন্টটা, তার মধ্যে কিন্তু বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো থাকে। তার কম বেশির জন্যই তো আমরা বুঝতে পারি আমাদের জন্ডিস হয়েছে। তাহলে এটা কোথা থেকে রিলেটেড? যকৃৎ রিলেটেড।
যকৃতের মধ্যে আমরা পড়িয়েছিলাম। ব্যাখ্যা হিসেবে আমরা কি বলবো, যে জন্ডিস যখন কারোর হবে আমরা কিভাবে বুঝবো, যে যখন এই পিত্ত মানে এই বিলিরুবিনের পরিমাণ যখন বেড়ে যায়, দেখুন এটা একটা বিলিরুবিনটা কি, এটা একটা পিত্তরঞ্জক। এই পিত্তরঞ্জকের মাত্রাটা যখন বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তখন আমাদের জন্ডিস হয়। এই সিমটম হিসেবে কি মনে রাখবো, যে আমরা জানি চোখটা একটু হলদে হলদে হয়ে যায়, দেহ মানে গাটা একটু হলদে হলদে হয়ে যায়, এগুলোই তার সিমটম। আশা করছি ক্লিয়ার। তাহলে এর অঙ্গটি ক্ষতিগ্রস্ত যকৃৎ থেকে হচ্ছে, বুঝতে পারছেন তো? চলে আসে নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে বলেছে ক্ষুদ্রান্তের ডিওডিনামের প্রবেশকারী নালী দুটি হলো। ক্ষুদ্রান্তের যে ডিওডিনাম, যে এই যে এই এসোফেগাস হয়ে এটা যে এইভাবে স্টমাক হয়ে এই যে ক্ষুদ্রান্তে আসলো, ক্ষুদ্রান্তে যে ফার্স্ট পার্ট সেটাই তো আমাদের কি, সেটাই আমাদের ডিওডিনাম। তাহলে এই ডিওডিনামে প্রবেশকারী নালী দুটি কোনটা? অপশন গুলো একবার দেখে নি। অপশন এ বলেছে পিত্তনালী ও লালারস নালী, অপশন বি অগ্নাশয়ের নালী ও ফুসফুস নালী, অপশন সি বলেছে সাধারণ পিত্তনালী ও অগ্নাশয় নালী, অপশন ডি বলেছে কোনটি সঠিক নয়। তাহলে দেখুন পিত্ত নালী ও লালারস নালী এটা তো উপরের দিকে হয়ে যাবে না, লালারস আমাদের মুখ থেকে নিঃসৃত হয়, আর পিত্ত নালী মানে পিত্তাশয় থেকে এটা উপর আপার পার্ট হলো, এটা হবেই না। তারপর বলেছে যে অগ্নাশয় নালী ও ফুসফুসীয় নালী, এটাও দেখুন ফুসফুস, ফুসফুস আর অগ্নাশয় রিলেটেড। এই পার্টেও না, কেননা ক্ষুদ্রান্ত কি, ক্ষুদ্রান্ত তো আরেকটু নিচে থাকবে না, তাহলে এটাও হবে না, আমরা এলিমিনেট করছি। তারপরে বলেছে সাধারণ পিত্তনালী ও অগ্নাশয় নালী, তাহলে অপশন সিটাই হয়ে যাবে সঠিক উত্তর। কারণ আমাদের পিত্তরস থেকে পিত্ত নালী, আমরা থিওরি পার্টে বলেছিলাম যে ডিওডিনাম অংশে আমাদের পিত্তাশয় থেকে পিত্ত রসটা আসবে, আর অগ্নাশয় থেকে অন্ত্ররস। এবার কোনো রস আসার জন্য তো একটা নালীর প্রয়োজন বা ডাক্টের প্রয়োজন, সেটাই এই নালী হিসেবে বলেছে। মানে পিত্তাশয়ের সাথে পিত্ত নালী যুক্ত হয়ে পিত্ত রসটাকে নিয়ে আসবে, আর মানে অগ্নাশয় থেকে মানে ওই অগ্নাশয়ের নালীটা অগ্নাশয় রসটাকে নিয়ে এসে কোথায় নিয়ে আসবে, ডিওডিনামে এসে দুটো মিশ্রণ ঘটবে। আশা করছি ক্লিয়ার, ব্যাখ্যা হিসেবে সেটাই বলা হয়েছে, একবার তাও দেখে নেবেন। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে স্বতন্ত্র বা ক্যানাইন টিতে সংখ্যা কতগুলো হয়ে থাকে? অপশন এ বলেছে দুটি, অপশন বি বলেছে চারটি, অপশন সি বলেছে ছটি, অপশন ডি বলেছে আটটি। আবার সেই ওই সূত্র 2 1 2 3, 2 1 2 3, এটা 2 দিয়ে গুণ করবো। প্রথমটা কি ইনসাইজার, তারপরটা ক্যানাইন, তারপরটা প্রিমোলার, তারপরটা মোলার। এখানে কি চেয়েছে ক্যানাইন, মানে 1 1 2, 2 গুণ মানে 2 × 2 4, তাহলে কি হয়ে যাবে অ্যান্সারটা 4। আর অপশন জানা লাগবে, আপনারা শুধু এই সূত্রটা মনে রাখবেন 2 1 2 3, আর তারপরে বাইরে 2 আসবে, মানে উপর নিচে 2 1 2 3 2 1 2 3 করবো, বাইরে 2 থাকবে। এইভাবে ক্যালকুলেশন করে আমরা বের করে নেব। বোঝা গেল ম্যাথের মধ্যে? তাও একবার আমি বলে দিচ্ছি ব্যাখ্যাটা হিসেবে, যে ব্যাখ্যা মানে কি, যে কেন হয় বলেছে যে ছেদন দাঁত হলো সূচালো দাঁত যা খাবার ছেঁড়ার কাজে লাগে। দেখুন এই যে আমাদের ইনসাইজার প্রথমে মানে এই আমাদের যখন দাঁতের প্রথম এই এই প্রথম যে পার্টটা থাকে সেটা ইনসাইজার, তার পাশে যেটা থাকে সেটা হলো আমাদের ক্যানাইন, যেটা আমাদের ছেদনে সাহায্য করে, মানে ছিঁড়তে সাহায্য করছে সেই পার্টটা। আর এই উপরের চোয়ালে দুটি, নিচের চোয়ালে দুটি থাকছে, অর্থাৎ 4টি আমাদের ইনসাইজার টোটাল থাকছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন বলেছে ম্যালটোজকে গ্লুকোজে পরিণত করে কোন উৎসেচক? মল্টোজ, তাকে গ্লুকোজে পরিণত করছে কে? অপশন এ বলেছে ল্যাকটোজ, তারপর বলেছে বি সুক্রোজ, অপশন সি বলেছে মল্টোজ, অপশন ডি বলেছে লাইপেজ। অপশন এ বলেছে ল্যাকটোজ। ল্যাকটোজটা কি, একটা দুগ্ধ জাতীয় পদার্থকে করবে, তাহলে এটা হবে না দুগ্ধ শর্করাকে। অপশন বি কি বলেছে সুক্রোজ, সুক্রোজ কি ইক্ষু শর্করাকে কনভার্ট করতে ভাঙতে সাহায্য করবে, এটাও হবে না। ইক্ষু মানে কি আখ জাতীয়, মানে এর মধ্যে কি থাকে যে সুক্রোজ, সুক্রোজ থাকে সেটা ভাঙতে সাহায্য করে, সেটাও হবে না। তারপর অপশন সি কি বলেছে মল্টেজ, মল্টেজ আচ্ছা। তারপর কি বলেছে লাইপেজ, লাইপেজ কি ফ্যাট জাতীয় কোনো খাবারকে লাইপেজ উৎসব ভেঙে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারইডে পরিণত করবে, তাহলে সেটাও হবে না, কেননা কোয়েশ্চেনটা তো চেয়েছে যে মেল্টেজ কে গ্লুকোজে পরিণত করবে কে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মল্টেজ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করছি এটা ক্লিয়ার। এই মল্টেজ নামক উৎসবটি আন্তিক রসে থাকে,
এটি ডাইস্যাকারাইড মল্টেজকে ভেঙে দুটি মনোস্যাকারাইড অণু বা দুটি গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। অপশন গুলো কেন হলো না ক্লিয়ার? এটাই ছিল আমাদের আজকে ডাইজেস্টিভ সিস্টেমের উপর 40টা পরীক্ষায় মানে কমনযোগ্য কোয়েশ্চেন, যে এইগুলো এই ব্যাখ্যা সহ ভিডিওটা দেখলে আর তার যে কেন অপশন গুলো এলিমিনেট করলাম সেগুলো জানলে আশা করি পরীক্ষায় আর ডাইজেস্টিভ সিস্টেম থেকে কোনো কোয়েশ্চেন আটকাবে না। আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা।